গতকালকে তোমরা ক্রিস্টোফার মার্লো এবং শেক্সপিয়ার পড়ছো এবং আমরা বলছিলাম যে গতকালের ক্লাস যারা মনোযোগ দিয়ে করছো তুমি 3 নম্বর কমন পাবা ফর শিওর। আজকের ক্লাস যদি মনোযোগ দিয়ে করো তুমি, তাহলে আজকে তুমি আরও 1 থেকে 2 নম্বর অ্যাড করতে পারবা। এখানে তোমাদের জন্য গাইডলাইন থাকবে। এখানে আমি ক্লাসে যা পড়াই এগুলো মাথার মধ্যে ঢুকানোর ট্রাই করো। তোমার এখন অতিরিক্ত পড়ার দরকার নেই, আমি যা পড়াচ্ছি শুধু এগুলাই পড়বা। এগুলো পড়বা, এরপর রিভিশন রিভিশন রিভিশন, এগুলোই অনেক বারবার রিভিশন দাও। 120+ পাইলেও প্রিলি পাস, 190 পাইলেও প্রিলি পাস। তোমার এখন 190 টার্গেটে পড়ার কোনো টাইম নাই, তুমি পড়বে এখন 120-এর বেশি পাওয়ার টার্গেটে। সুতরাং এখানে যা পড়াচ্ছি এগুলোই বারবার রিভিশন দাও, এগুলো বারবার রিভিশন দিলে তুমি 120+ এমনিতে পাবে। এখন অতিরিক্ত রেফারেন্স বই, অতিরিক্ত গাইড বই, এখন কোনো কিছু পড়ার কোনো টাইম নাই। এখানে তোমাদের স্লাইডগুলো এমনভাবে সাজানো হয়েছে গবেষণা করে, যাতে করে এগুলা পড়লেই ইংলিশ লিটারেচার থেকে 15তে তুমি 12-13 পাবা ফর শিওর। এমনভাবে সাজানো হয়েছে। চলো আমরা শুরু করি রেনেসা 3। তো উইলিয়াম শেক্সপিয়ার আমরা জানি যে উনি 1590 থেকে শুরু করে 1616 পর্যন্ত ওনার সাহিত্যের যুগ, এবং এই সময় উনি ওনার মেজর মাস্টারপিসগুলো এই সময়ে বের হয়েছে। আমরা জানি যে শেক্সপিয়ার সে কিন্তু গ্লোব থিয়েটার প্রতিষ্ঠা করছিল, এবং গ্লোব থিয়েটারে এখানের মধ্যে রানী এলিজাবেথ নিজে এসে তার নাটকগুলো উপভোগ করতো। 1603 সালে তো এখানে কুইন এলিজাবেথ সে মারা গেল। এখন রাজা হলো কিং জেমস 1। এই কিং জেমস 1 1603 সালে রাজা হয়েছে। এই সালগুলো মুখস্থ করতে হবে না, এখানে পরীক্ষা আসবে না যে কিং জেমস 1 কত সালে তোমার ক্ষমতায় বসছে। এখানে এই যে কিং জেমস, তার এই জেমসের ল্যাটিন নাম হচ্ছে যে জ্যাকোবাস। তাইলে এই জ্যাকোবাস থেকে আসছে জ্যাকোবিয়ান পিরিয়ড। তাহলে আমরা এখনো রেনেসাতেই আছি। আমরা 1500 সালে রেনেসাটা শুরু করছিলাম। প্রথম ক্লাসে আমরা রেনেসার প্রস্তুতি গ্রহণ করছি 1558 পর্যন্ত। গতকালকের ক্লাসে আমরা রেনেসার 2জন গুরু পর্যায়ের লোকরে পড়াইছি, একজন ক্রিস্টোফার মার্লো, একজন উইলিয়াম শেক্সপিয়ার, গুরুদের পড়া শেষ। আজকে আমরা আরও কিছু বস মানুষকে পড়বো। আমরা বলছিলাম যে মেটাফিজিক্যাল পোয়েটদের আমরা পড়ি নাই আগের ক্লাসগুলোতে, আজকে আমরা মেটাফিজিক্যাল পোয়েটদেরকে পড়বো। আর আমরা যারা প্রেম ভালোবাসা জিনিসটা একটু কম বুঝি, আমার মতো যারা আসো প্রেম টেম বুঝো না, তো তারা আজকে প্রেম জিনিসটা বুঝতে পারো, প্রেম ব্যাপারটা কি। অনেকে আমরা প্রেম বিষয়টা বুঝতে পারি না ভালো করে, হ্যাঁ, আমার মতো যারা আসো টুকটাক। গতকালকে ক্লাসের একটা কারেকশন দিচ্ছি। আমি তোমার হচ্ছে যে ওই তাড়াহুড়া করে 1564 থেকে 1693, এটা ছিল আমাদের ক্রিস্টোফার মার্লো ভাইয়ের তার জীবনকাল। এটা 26 বছর বলে ফেলছিলাম, এটা আসলে বিয়ে করলো 29, আমি তাড়াহুড়া করে 26 হয়ে গেছিলো, 9 আর 6 উল্টাপাল্টা হয়ে গেছিলো। আশা করি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তাহলে চলো আমরা শুরু করি আমাদের কিং জেমসের আগমনের পরে এখানে কি অবস্থা। শেক্সপিয়ার ভাই কিন্তু এখন আছে, আমরা ওনাকে গতকালকে পড়ে ফেলছি, আজকে আর ওনাকে পড়বো না। এখন আমরা জেমস ভাইয়ের আগমনের পরে আমাদের শুরু হলো মেটাফিজিক্যাল পোয়েট এবং ক্যাভালিয়ার পোয়েটদের আবির্ভাব। ক্যাভালিয়ার পোয়েট কী জিনিস আমরা সামনে আসতেছি। আমরা প্রথম আলোচনা করবো মূলত মেটাফিজিক্যাল পোয়েটদেরকে নিয়ে। তাইলে এই সময় আমরা দেখব যে স্কটল্যান্ড কিন্তু ইংল্যান্ডের রাজার শাসনাধীনে চলে যায়। তার মানে স্কটল্যান্ডও কিন্তু এখন ইংল্যান্ডের আন্ডারে চলে আসলো। এই প্রথম গ্রেট ব্রিটেন শুরু হলো। স্কটল্যান্ড রাজা আগে আলাদা ছিল, এখন ইংল্যান্ডের রাজা স্কটল্যান্ডের রাজা কিন্তু এক হয়ে গেল। এই সময় নন ড্রামাটিক পোয়েট্রিগুলো এই যুগে অনেক জনপ্রিয় হয়ে যায়। এখন এই যে একটা টার্ম বললাম যে মেটাফিজিক্যাল পোয়েট্রি, এটা কী জিনিস, প্রথম ক্লাসে আমি কিছুটা আইডিয়া দিয়েছিলাম যে যা কিছু আমরা ইন্দ্রিয় দিয়ে আমরা অনুভব করতে পারি না, ওটা মেটাফিজিক্যাল। যেটা ফিজিক্স দিয়ে যেটা এক্সপ্লেন করা যায় না, ওটা মেটাফিজিক্যাল। তার মানে যেটা ফিজিক্যাল বা শারীরবৃত্তীয় সেন্সের ঊর্ধ্বে, হ্যাঁ, যে প্রাকৃত বা এই যে পার্থিব, যে আমাদের পার্থিব যে অবস্থা, বস্তুগত পৃথিবীর ঊর্ধ্বে, আমরা সোজা বাংলা বলি অতি প্রাকৃত ব্যাপার স্যাপার, আধ্যাত্মিক ব্যাপার স্যাপার, স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার, হ্যাঁ, যেটা আমরা ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। এই জিনিসগুলো হচ্ছে মেটাফিজিক্যাল। যেমন ভূত, ভূত তো একটা মেটাফিজিক্যাল জিনিস। ভূত কি তুমি ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করতে পারবা যে ভূতের আকার কেমন, আকৃতি কেমন, ভূতের ভূত ওজন কত, এগুলো এগুলো ব্যাখ্যা করা যাবে? ব্যাখ্যা করা যাবে না, এগুলো অতি প্রাকৃত জিনিস। আমরা এখন দেখব এরকম অতি প্রাকৃত ব্যাপার স্যাপারগুলো, অতি প্রাকৃত তুলনা দিয়ে কবিতা রচনা করতেছে কবিরা। আমাদেরকে ওনারা প্রেম শিখাইতেছে। যেমন দ্য ফ্লি নামক একটা কবিতা, এটা জন ডানের। তো এখানের মধ্যে ফ্লি হচ্ছে যে এক ধরনের তোমার পতঙ্গ, ধর মশার মতো একটা পতঙ্গ। তো এই মশা হচ্ছে ওদের দুজনকে কামড়াই দিছে, ওরা মশারি টানে ঘুমায় নাই, দুজনের তোমার হচ্ছে যে ওদেরকে কামড়াই দিছে একটা কীট পতঙ্গ। এখন ওনার প্রেমিকা বললো দাঁড়া, এটা মারি ফেলবো। কই বললো না, ওকে মেরো না, কারণ ও আমার আর তোমার দুজনের রক্ত খাইছে, ওই রক্ত ওর শরীরে আছে,
তাহলে যেহেতু আমাদের রক্ত ও শরীরে আছে, ও দেহটা হচ্ছে একটা পবিত্র মন্দিরের মতো, যেখানে আমাদের উভয়ের রক্তের মিলন হয়েছে। এটা বিবাহের চাইতে একটা বড় একটা বন্ধনে আমরা আবদ্ধ হয়ে গেছি। তাহলে কবি কি বলতেছে, দিস ফ্লি ইজ ইউ অ্যান্ড আই, এই ফ্লিটা হচ্ছে তুমি এবং আমি, অ্যান্ড দিস আওয়ার ম্যারেজ ব্যাড, ওই পতঙ্গটার ভিতরে আমাদের ম্যারেজ ব্যাড, অ্যান্ড ম্যারেজ টেম্পল ইজ, এটাই ম্যারেজের টেম্পল। মানে পতঙ্গের দেহকে সে ফুলসজ্জার সাথে তুলনা করছে। এখন তোমার এখানে তোমরা জামাই বউ বসে আছো এখানের মধ্যে, তোমাদের মশা কামড়াচ্ছে, তোমার টিস করে মারি ফেলবে, তাই না? দেখছো জন ডান কিন্তু এটা করে নাই। জন ডান কোন না, ওকে মারিও না, ও আমাদের দুজনের রক্ত খাইছে। ওর শরীরের ভিতরে আমাদের দুজনের রক্ত আছে, হ্যাঁ, আমাদের ভালোবাসার মন্দির এটার ভিতরে আছে, আমাদের ফুলসজ্জা এটার ভিতরে। হ্যাঁ, এই ধরনের ব্যাপার স্যাপার তো আসলে এটা জন ডানের পক্ষে সম্ভব, বা এরকম মেটাফিজিক্যাল পোয়েট যারা আছে তাদের পক্ষেই সম্ভব। তাহলে মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে জিনিসটা কি, একটা অ্যাব্রাপ্ট একটা বিগিনিং হবে, কোনো কথাবার্তা না, হুট করে শুরু হয়ে গেছে এখানের মধ্যে, তুমি ধরতে পারতেছো না, আরে এখান থেকে এমনি শুরু হয়ে যেতে পারে, এখানে এন দুটো হবে। এটা অ্যাবস্ট্রাক্ট থিম, হ্যাঁ, এমন একটা থিম যেটা আমাদের ইন্দ্রিয় কার্য চিন্তা ভাবনার বাইরে। এক্সটেন্ডেড মেটাফোর, আমরা আগে অনেক তুলনা দেখছিলাম, এখন এমন সব তুলনা দেখবো, তোমরা খেয়াল করবে সামনে এমন সব তুলনা যেটা তুমি এতদিন চিন্তা করো না, এরকম তুলনা দেওয়া যেতে পারে। আমরা আসতেছি সামনে, ড্রামাটিক ইফেক্ট আছে কাব্যের মধ্যে, এবং এই কবিতাগুলোর মধ্যে একটা ইন্টেলেকচুয়াল উইট আছে, এবং এখানে প্যাশনার থট আছে। কলোকিয়াল শব্দের অর্থ বলছিলাম আমরা, কলোকিয়াল মানে কি, কথ্য, আমরা যে চলিত বা কথ্য ভাষা যে বলি, কলোকিয়াল ডিকশন আমরা এখানের মধ্যে দেখতে পাবো। মেটাফিজিক্যাল পোয়েটদের মধ্যে এখানে 6-7 জন আছে, আমরা সবার নাম জানা লাগবে না, এখানে 4জনকে আমি লাল নাম দিয়ে লিখে দিয়েছি, জন ডান, জর্জ হারবার্ট, এন্ড্রু মার্ভেল এবং হেনরি ভন। আমরা বলছিলাম এইচডি মুভি, তাহলে এইচডি মুভি কি ছিল, এই ছিল হারবার্ট, এই ছিল ডান, এই হলো মার্ভেল, এ হচ্ছে ভন। তাহলে কে কে, হারবার্ট, ডান, মার্ভেল, ভন। তার মধ্যে এই জন ডান ছিল এন্ড্রু মার্ভেলের বড় ভাই, আপন বড় ভাই না, আপন বড় ভাই না, আমরা তো ধর ক্যাম্পাসে বড় ভাই বলি না, ওর হচ্ছে যে ওকে প্রিয় অভিভাবক। তাহলে জন ডান হচ্ছে তোমার এন্ড্রু মার্ভেলের প্রিয় অভিভাবক। এই জন্য আমরা দেখব আমাদের জন ডান যেরকম কবিতা লিখছে, এন্ড্রু মার্ভেলও তার প্রিয় অভিভাবকের মতোই কবিতা লিখছে। অনেক সময় তুমি পার্থক্য করতে পারবে না, ভাববা যে এটা কি মার্ভেল লিখছে নাকি ডান লিখছে, দুজনে দেখবা কাছাকাছি, হ্যাঁ, দুজনে একই রকম, যেহেতু ওরা অভিভাবক মানতো। ও হচ্ছে হুজুর, জর্জ হারবার্ট ওল হুজুর, যেহেতু ও হুজুর, তাহলে ওর কবিতার মধ্যে হুজুরের টাইপের জিনিসপত্র দেখতে পাবা সহজ। এন্ড্রি মনের কোনো কাব্য আমরা পড়বো না, আব্রাহাম কাউলির কাব্য আমরা পড়বো না। তাহলে আমরা মূলত এখানে মেটাফিজিক্যালদের মধ্যে 3জনের কাব্য পড়বো, তবে আমরা বন ভাইয়ের নামটা এমনি মনে রাখবো। চলো আমরা শুরু করি আমাদের প্রিয় কবি জন ডানকে নিয়ে। তাকে বলা হয় মেটাফিজিক্যাল পোয়েটদের আব্বু, মেটাফিজিক্যাল পোয়েটদের অভিভাবক সে, হ্যাঁ, যে ওই শুরু করছে এই ধরনের তোমার কাব্য। তাকে বলে ভালোবাসার কবি, পোয়েট অফ লাভ। তাকে বলা হয় পোয়েট অফ রিলিজিয়নে বলা হয়। কেন পোয়েট অফ রিলিজিয়ন বলা হয়, আমরা সেই জিনিসগুলো সামনে আসবো, যে কীভাবে পোয়েট অফ লাভ সে পোয়েট অফ রিলিজিয়ন কীভাবে হয়ে গেল। তাহলে জন ডানকে আমরা বলতে পারি ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট, তাকে বলা হয় পোয়েট অফ লাভ, তাকে বলা হয় পোয়েট অফ রিলিজিয়ন। জন ডানের ফেমাস যে পোয়েমগুলো, যেহেতু সে মেটাফিজিক্যাল পোয়েটদের বস, গুরু, তাহলে তার কবিতাগুলো অ্যাটলিস্ট আমাদেরকে মনে রাখা লাগবে। কী কী কবিতা লিখছে সে, বিখ্যাতগুলো: দ্য গুড মরো, আ ভ্যালিডিকশন ফর রিডিং মর্নিং, দ্য ক্যানোনাইজেশন, দ্য সান রাইজিং, ফর হুম দ্য বেল টোলস, দ্য টুইকনাম গার্ডেন, লাভস গ্রোথ, দ্য হিস্টাসি এবং বেটার মে হার্ট। এখন এরকম তুমি টানা মুখস্থ করে আসলে পারবা না, কারণ তুমি ভুলে যাবে টানা মুখস্থ করলে। যখন তুমি দ্য গুড মোরো কবিতাটা সম্পর্কে পড়বা তখন তো মনে থাকবে, ভ্যালিডিকশন ফর ওয়েডিং মর্নিংটা কী জিনিস, তখন তো মনে থাকবে এটা। ক্যানোনাইজেশন কবিতাটা পড়লে তোমার তো মনে থাকবে, দ্য সান রাইজিং যখন তুমি পড়বা তখন তো মনে থাকবে আচ্ছা এটা জন ডান লিখছে। তুই যখন টুইকনাম গার্ডেনটা পড়বা তো মনে থাকবে এটা জন ডানের পক্ষে সম্ভব। হ্যাঁ, বেটার মে হার্ট যখন পড়বা তখন তুমি দেখবা যে এইটা নিশ্চয় জন ডানে লিখছে, তুমি অটোমেটিক পারবা। এটা মুখস্থ করা লাগবে না, ছুটি গল্প রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে যেরকম মুখস্থ করা লাগে না তোমার, অটোমেটিক তোমার মাথায় ঢুকে গেছে, এরকম অটোমেটিক মাথায় ঢুকে যাবে। সেই জন্য আমাদের বিষয়বস্তুগুলো পড়তে হবে। তবে আমরা এখানে যেহেতু উনি অনেক বিখ্যাত, ওনার কবিতাগুলো মনে রাখার জন্য আমি জানি তুমি এমনি মনে থাকবে, তারপরে তুমি এই লাইনটা মনে রাখতে পারো: দ্য গুড ব্রাইট ক্যানন সিংস ফর দ্য লাভ অফ এটার্নাল বেটার। বেটার মানে হচ্ছে আঘাত করা, হ্যাঁ, ক্যানন মানে হচ্ছে তোমার আমাদের ধর্মীয় কিছু জ্ঞান এ রিলেটেড, এগুলো বলে ক্যানন। তাহলে দ্য গুড ব্রাইট ক্যানন সিংস ফর দ্য লাভ অফ এটার্নাল বেটার, এটার্নাল বেটারের জন্য আমাদের গুড ব্রাইট ক্যানন সিং করতেছে। দ্য গুড হচ্ছে দ্য গুড মরো, ব্রাইট হচ্ছে যে ভ্যালিডিকশন ফর বেডিং মর্নিং, ক্যানন হচ্ছে ক্যানোনাইজেশন, সিংস হচ্ছে দ্য সান, সানরাইজিং, ফর হচ্ছে ফর হুম দ্য বেল টোলস, দ্বিতীয় হচ্ছে টুইকনাম, লাভ হচ্ছে লাভস গ্রোথ,
এটার্নাল হচ্ছে এক্সটাসি, বেটার হচ্ছে বেটার মাই হার্ট। এখন প্রথম মনে হচ্ছে এত কবিতা আমি মুখস্থ করতে পারবো না, কোনো প্রয়োজন নাই এটা মুখস্থ করার তোমার। তুমি কবিতাগুলো বিষয়বস্তু জানলে তোমার এমনি মনে থাকবে মাথার মধ্যে, এটা মুখস্থ করার কিছু নাই। তো দেখো এখানের মধ্যে এরা প্রেম করতেছে আসিয়া, এই যে ওরা এখানে নীরবে নিবৃতের প্রেম করতেছে, ওরা প্রেমালাপ সারতেছে এখানে, আবার কি কি করতেছে জানি। তো সূর্য এদেরকে ডিস্টার্ব করতেছে, কারণ এরা ছায়া খুঁজে এখানের মধ্যে এরা প্রেম টেম করতেছে, ছাতাটা তো দিছে এখান দিয়ে, কিন্তু সূর্য বারবার এইদিকে আলো ফেলে এদেরকে ডিস্টার্ব করতেছে। এরা খুব বিরক্ত হয়েছে, সূর্য তুমি আমাদের কেন এরকম ডিস্টার্ব করতেছো। তো সূর্যের হাত থেকে বাঁচার জন্য এরকম ছাতা দিয়ে আর প্রেম করতেছে। তো জন ডান ভাই ওইখানের মধ্যে এই স্টাইলে আসলে প্রেম করার সময় আমরা, এখন ডান ভাই যেহেতু অনেক আগের লোক, তখনকার ছবি পাওয়া যায় না, এই জন্য আমরা সাম্প্রতিক কিছু ছবি আমরা নিলাম, দেখি যে এখনো ছেলে মেয়েরা এইভাবে প্রেম করতেছে, ডান যেটা আমাদেরকে শেখা হয়ে গেছে। এখন ডান ভাই উনি হচ্ছে যে সূর্যকে সতর্ক করে দিবে, এবং সতর্ক করে উনি যে কবিতাটা লিখছে তার নাম হচ্ছে দ্য সান রাইজিং। কি হইলো এখানের মধ্যে, উনি সূর্যের প্রতি নানা অভিযোগ উত্থাপন করছে, সূর্যের প্রতি নানা অভিযোগ উত্থাপন করতে, সে সে বলছে সূর্য তুমি একটা অনেক বোকাচোদা, বয়স্ক বোকা তুমি, হ্যাঁ তুমি বড় বেয়ারা, হ্যাঁ তুমি অনেক ঘাউরা, তুমি অনেক, এবং তুমি দুরন্ত স্বভাবের, হ্যাঁ তো বলছো তুমি লোক ভালো না। সে কি বললো, সে বলছে বিজি ওল্ড ফুল, আনরুলি সান, ব্যস্ত বৃদ্ধ বোকা, অবাধ্য সূর্য তুমি। ওয়াই দোস্ত দো দাস, কেন তুমি এমন করো, থ্রু উইন্ডোজ অ্যান্ড থ্রু কার্টেন্স কলোনাস, তুমি জানালার পর্দা ভেদ করে কেন আমাদের ডাকতেছো, তোমাকে এখানে কে আসতে বলছে। সূর্যকে উপরে, সূর্যের উপরে সে নানা অভিযোগ উত্থাপন করতেছে। তো কবি একটা কথা বলছে যে প্রেমিক প্রেমিকারা যে গোপন গৃহে যখন ওরা প্রেম করতে যাবে, সেখানেও যে তোমার সূর্য এসে অনেক এখানে ডিস্টার্ব করতেছে। এবং কবি মনে করেন যে সূর্যের জন্য এটা বড়ই গঠিত একটা কাজ, যে সূর্যের কার কোনো কাম কাজ নাই, তুমি কি ডিস্টার্ব করতেছো কেন। এই জগতে অনেক বিচার বুদ্ধিহীন হতবাগার দল আছে, তুমি ওদের মাঝে যে আলো আলো বিতরণ করো। অনেক স্টুডেন্ট আছে যারা পিটিওতে ভর্তি হওয়ার পর পড়াশোনা করে না, ক্লাস করে না, এক্সাম দেয় না, তুমি যে ওদেরকে আলো দাও না। অনেক হতবাগার দল আছে, ওরা অন্ধকারে নিমজ্জিত, এই যে ওরা হচ্ছে তোমার সময়কে কোনো মূল্য দেয় না, বিশেষ কোচিং ভর্তি হয়েছে, এ পড়াশোনা করে না। সূর্যকে বলছে তো তুমি ওদেরকে বকা দাও, আমরা প্রেম করতেছি তোমার কোনো ডিস্টার্ব করতেছি না, তুমি কেন আমাদের সাথে এরকম করতেছো। এবং সে বলছে পিটিওর ছেলেমেয়েরা যাতে যাতে সিধে হয়ে যায়, সবাই যাতে পড়াশোনা করে, এবং সে বলছে তুমি পিটিওর বিষয়টা দেখো, তবে আমরা আমাদের প্রেম করতে কোনো ডিস্টার্ব করিও না। তো এখানে সেটা কথা বলছে, লাভ অল অ্যালাইক, নো সিজন নোজ নর ক্লাইম নর আওয়ার্স ডেজ মান্থস হুইচ আর দ্য র্যাক্স অফ টাইম। খুব ভালোবাসা যখন মানুষজন প্রেমে পড়ে, তখন কোন সিজন চলতেছে, কোনো শীত না বসন্ত না গ্রীষ্ম, ও কোনো কিছু জানা যায় না, সময় কখন কাটা যাচ্ছে, কখন তোমার হচ্ছে যে ঘন্টা দিন মাস ঋতু কাটা যাচ্ছে, এটা কোনো কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ আসলে প্রেমে পড়লে তো এরকমই হয় মনে হয়। আমি প্রেমে পড়ি না কখনো, তো আমার আসলে আইডিয়া নাই, তোমরা যারা পড়ছো তোমাদের মনে হইতে পারে এরকম। তো কবি এখানে থিমটা তোমরা মাথায় রেখো, তাহলে তোমরা এমসিকিউ সামনে আনসার দিতে সহজ হবে। দ্য সানরাইজিং কবিতায় কবি কবি তার এবং তার প্রেয়সীর যে শয়নকক্ষ, তাদের বেডরুম, এটাকে অভিহিত করছে পৃথিবীর কেন্দ্র হিসেবে, এইটাই পৃথিবীর কেন্দ্র। সূর্যকে ডেকে বলছে তোমার কাজ পৃথিবীকে উষ্ণতা দেয়া, তা আমাদের উষ্ণতা তুমি দিছো না, তোমার কাজ শেষ তোমার। হুম, কারণ আমাদের মধ্যে পুরো পৃথিবীটা সংকুচিত হয়ে রয়েছে, আমাদের আলো দিলেই তোমার সর্বদা আলো দেওয়া হবে, তুমি আমাদের কাজ করবা, আমাদের এই বিছানাও তোমার কেন্দ্র, আর ঘরে যে দেয়ালগুলো দেখতেছে এগুলো তোমার অক্ষরেখা। সে বলতেছে শাইন টু আস দো আর্ট এভরিওয়ার, দিস বেডস দাই সেন্টার ইজ, দিস ওয়ালস দাই স্ফিয়ার। যে এই বেডটা হলো সেন্টার, এটা ওয়ালগুলো দেখতেছো এটা তোমার হচ্ছে যে অক্ষরেখা, এইটাকে কেন্দ্র করে তুমি ঘুরবা, আমাদেরকে তুমি এখানে আমাদের উষ্ণতা দিবা। তো আমাদের এক হুজুর বলছিল যে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীর ছবি আমরা নিয়ে আসছি, তো এই তোমার আমির হামজা হুজুর বলছে, যেহেতু নিশ্চয় হুজুর তো খারাপ কথা বলে না, হুজুর নিশ্চয় অনেক সিনেমা দেখে, এবং হুজুর সিদ্ধান্ত গ্রহণ করছে যে এখন যেহেতু পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী, তো ওনাকে কবি একটা কথা বলছে, হি ইজ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস, সে সব স্টেট, সে সব, অ্যান্ড অল প্রিন্সেস আর নাথিং এলস ইজ, আমি কিছুই না, আমি একজন ফৈন্যী, সে সব কিছু। তো তার প্রেমিকাকে উদ্দেশ্য করে সে বলছে, এই যে এত বড় প্রেমের কথা বলছে, এগুলো আসলে জন ডানের পক্ষে বলা সম্ভব। তাহলে দ্য সান রাইজিং নিয়ে তুমি এখানে যা কিছু এখানের মধ্যে আমি পড়াইলাম, আশা করতেছি তুমি যখন কল্পনা করবা যে এই ধরনের কথাবার্তা জন ডানের পক্ষে সম্ভব, এটা জন ডানই বলছে। সূর্যকে বলতেছো তুমি একজন বৃদ্ধ বোকা, তুমি একজন বোকা লোক, তুমি কেন আমাদের ডিস্টার্ব করতেছো। তারপরে বলতেছো এই প্রেমে বললো আসলে কখন এখানে কোন শীত না বসন্ত না গ্রীষ্ম, এটা ঠিক ঠিকানা থাকে না। তারপর বলছো যে তুমি হচ্ছে যে আমাদেরকে আলো দাও, আমাদেরকে উষ্ণতা দাও, আমরা আমাদের এই কক্ষ, আমরা যে বসে আছি বেডের মধ্যে, এইটাই হলো তোমার কেন্দ্র, আর ওয়ালগুলো হচ্ছে অক্ষরেখা, এগুলো সানরাইজিংয়ের পক্ষে সম্ভব। এবং তুমি সব কিছু, তুমি স্টেট, তুমি প্রিন্সেস, আমি ফোননি, আমি কিছুই না, এটা আসলে এই ধরনের উপমা, এটা জর্ডানের পক্ষেই এটা হচ্ছে সম্ভব। সো দ্য সানরাইজিং কবিতা তাহলে মুখস্থ করার তো কিছু নাই, এই যে মুখস্থ করে প্রথমে ধরে ও মুখ কবিতা কি লিখছে, সানরাইজিং 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 সানরাইজিং, আমাদের বন্ধু ছিল, হ্যাঁ, তো আমাদের
আমাদের স্কুলে তখন প্রথমবার আমাদের তখন সরকার থেকে এরকম সিস্টেম করা হয়েছিল যে নির্দিষ্ট পরিমাণ পাস না করলে স্যারদের উপরে সম্ভবত কিছু একটা করা হবে এরকম। তো তখন স্যাররা হোস্টেল চালু করলো, এই স্কুলে সবাই আসতে হবে, এবং যারা হোস্টেলে আসবে না ওদের কি হচ্ছে বাড়ি বাড়ি যায় স্যাররা হাজিরা দিবে যে ওরা পড়তেছে কিনা। তো প্রতিদিন স্যাররা ক্লাস আসে, মজার মজার ঘটনা বলতে আগের রাতে কী হয়েছে। তো আমাদের এক বন্ধু ছিল, তো ওর বাসায় স্যার হচ্ছে যে স্যার আসে বলতেছে যে যে একজনকে দেখছে সে নাকি পড়তেছে উচ্চালচ অংশটুকু উচ্চালচ অংশটুকু উচ্চালচ অংশটুকু উচ্চালচ অংশটুকু এটাই পড়তেছে। তখন আমাদের ব্যাখ্যা আসতো 5 নম্বর ব্যাখ্যা বাংলাতে, সে নাকি উচ্চালচ অংশটুকু এটা নাকি অনেকবার পড়তেছে, স্যাররা অভিনয় করে দেখাচ্ছে আর কি। তো অনেক লোক আছে ওরা পড়াশোনা করবে এমনে যে জন ডানের ফেমাস পোয়েম দা গুড মোরো 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 ভ্যালিডেশন ফর বেডিং মর্নিং ভ্যালিডেশন ফর মর্নিং আরে এইভাবে তো বেকুবরা পড়ে, এইভাবে তো বাচ্চারা পড়ে, এইভাবে পড়ার কোনো মিনিং আছে? এইভাবে কোনো পড়বে না, এই পড়লে তোমার মাথার মধ্যে হুদা এগুলো থাকবে না। এর আসল তুমি এখানে কবিতাগুলোর নামটা জানলা, বিষয়বস্তুগুলো জানলা, আস্তে আস্তে তোমার ব্রেনকে তুমি সুযোগ দিচ্ছ যে তোমার নিউরনগুলো আস্তে আস্তে তথ্যগুলো সেগুলো এনগালফ করার জন্য আস্তে আস্তে তথ্য ইনফিউজ করতেছো, প্রশ্ন সলভ করতেছো, ধাপে ধাপে তোমার ব্রেন এগুলোকে এই নিউরনগুলো এগুলো এই তথ্যগুলো আস্তে সাজাবে গুরুত্বের বিবেচনায় যে কোনটা গুরুত্বপূর্ণ সে কিছু ডিলিট করে দিবে। হ্যাঁ, আস্তে 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 তোমার মেমোরি ফর্ম হবে। তো যারা এরকম ঠাড়া মুখস্থ করতে চাই এরকম গুড মোরদা গুড মোরদা গুড মোরদা গুড মোরো, হ্যাঁ এগুলো পাস করো না কখনো। তো এইভাবে পড়ার আসা দরকার নেই, বিষয়বস্তুটা বুঝবা এবং মাথার মধ্যে বিভিন্ন সাইন সিমটম খেয়াল করবা। আচ্ছা জন ডান ও প্রেমের কবি, ও তো একটু তাচ্ছিরা আসিল, আচ্ছা এটা তো ওর পক্ষে বলা সম্ভব এইভাবে কল্পনাটা করবা। তখন দেখবে মনে পড়ে যাবে ও সূর্যকে বকা বকা দেয়া এটা তো আসলে জন ডান স্যার আর কি, এটা ও করছে এটা। এবার দেখবে তোমার অটোমেটিক তোমার কল্পনার মধ্যে একটা পার্মানেন্ট মেমোরি ক্রিয়েট হয়েছে। তোমাকে যে কেউ জিজ্ঞেস করলে বলতে পারবা আর সানরাইজিং এর এই সূর্যকে বকা দিছে এটা তো জন ডান, এটা উনি ছাড়া কি আর কারো পক্ষে সম্ভব নাকি এরকম কথাবার্তা বলা। তাহলে এইভাবে তুমি আস্তে আস্তে মেমোরিগুলো ফর্ম করবা, কিন্তু এরকম মুখস্থ করবে না, টিএম করবে না। হ্যাঁ, সো আমরা পড়ো কবিতা ভ্যালিডিকশন। ফরবিড মানে কি? নিষেধ করা কাউকে। ফরবিড মোর্ন মানে কি? মর্নিং মানে কি? কান্নাকাটি করা। তার মানে কাউকে কান্নাকাটি করতে নিষেধ করা হয়েছে। ভ্যালিডেকশন ফরবিডিং মর্নিং। এখন কেন কান্নাকাটি কেন হবে এখানের মধ্যে? প্রেমের এত কথাবার্তা বলতেছি, এখানে কান্নাকাটি কি হইলো আবার? দেখি তো এখন কি ঘটনা। কবির স্ত্রী এনিমোর, এটা এ করার মনে রাখো, এখানের মধ্যে কাহিনীটা মনে রাখো, তাহলে দেখবে তুমি ইয়ে করতে পারো, মাথার মধ্যে তুমি ঢুকাতে পারবা। আর কোনোদিন মুখস্থ করতে পারবে না যে ভ্যালিডেকশন ফর রিডিং মর্নিংকে লিখছে। তার স্ত্রী এনিমোর, সে তাকে অনেক ভালোবাসতো। তো কবি কয়েক সপ্তাহের জন্য ফ্রান্সে গেছিল ইংল্যান্ড থেকে। তো এই যে কিছুদিনের জন্য গেছিল তোমার, এখন স্বামী বিদেশ গেল তো স্ত্রীরা একটু এমনিতে ওদের মন টন খারাপ হয়ে যায়, কান্নাকাটি করে। তো এখন যেহেতু হাজব্যান্ড বিদেশ গেছে, এখন এনিমোর হচ্ছে যে ও বিয়োগ ব্যথা অসুস্থ হয়ে গেছে, কানতে কানতে ওর হাজব্যান্ড চলে গেল। তো কবি তাকে বলল, আরে আমাদের সম্পর্ক কি এত ঠুনকো যে আমি একটু ফ্রান্সে আসছি ঘুরতে এখানের মধ্যে, যে তুমি এখন কান্নাকাটি করা যে এইটাকে তুমি হচ্ছে যে আমাদের আলাদা হওয়ার বিষয়টাকে, যে আমি সেপারেট হয়েছি এখানে আসছি ঘুরতে আসছি, এটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই, এটা আমাদের আনন্দটাকে অপবিত্র করে দিবে। কবি বলেন তার প্রেম এতটাই খাঁটি যে তিনি দূরে সরে এলেও তাদের দুজনের প্রেম খাঁটিও নিখাত। সাময়িক এই দূরত্ব তাদের মাঝে কোনো সমস্যা সৃষ্টি করবে না। এই যে ঠোঁটার হাতের স্পর্শ যদি নাও যদি পাওয়া যায়, মনের ভিতরে যে আবেগটা, এইটা ভালোবাসার কোনো রূপ ঘাটতি হবে না। তো ওনার দুজনের হৃদয় তো এক, দুজনে ভালোবাসে কোনো ফাটল তৈরি হবে না। উনি ফ্রান্সে গেল, কি হয়েছে, হ্যাঁ? তো একটু লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে গেছে আর কি। হ্যাঁ, তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে চারজনই ভালো থাকে, কি বলো? তো যাই হোক, আমরা আশা করতেছি কবি এখানে চারজন রিলেশনশিপ না, লং ডিস্টেন্স যেহেতু এটা দুজনেরই থাকা উচিত, এবং ওদের মধ্যে কোনো ফাটল এখানের মধ্যে তৈরি হয় নাই। কবি কি বলতেছে তার ওয়াইফকে, মানে ওয়াইফকে বোঝাচ্ছে সে, ইফ দে বি টু দে আর টু সো, যদি তারা দুই হয় তবে তারা দুই সেইভাবে, অ্যাজ স্টিফ টুইন কম্পাসেস আর টু। কম্পাসের মধ্যে কাটা দেখছো না? কম্পাসের মধ্যে কি দুটা কাটা একটা একটাকে ফলো করতেছে। দাই সোল দ্য ফিক্সড ফুট মেক্স নো শো, টু মুভ বাট ডোথ ইফ দ্য আদার ডু। যে এখানের মধ্যে আমাদের কম্পাসের কাটার মধ্যে কি হয়, নড়লে কি অন্যটাও নড়ে, হ্যাঁ? স্থির থাকলে দুটাই স্থির থাকে। তাহলে কবি বলতেছে যে আমরা দুজন হচ্ছে আসলে যমজ কম্পাসের, আমরা কম্পাসের যমজ কাটার মতো, হ্যাঁ? আমরা একজন একজনকে ফলো করি, একজন হলে আরেকজন লড়ি। মানে কত কি একটা উপমা দিল, কম্পাসের কাটার সাথে তুলনা করছে তাদের প্রেমকে। তাহলে আমরা ভ্যালিডেকশন ফরবিডিং মর্নিং কাহিনীটাকে চিন্তা করলাম যে কবি তার বোরে বলছে মর্নিং করতে নিষেধ করছে। মর্নিং মানে মোর মানে কি? কান্না করা। ফরবিড মানে নিষেধ করা। কবিতার বোরে বলছে আমি দূর এখানে আসছি একটু ঘুরতে ফ্রান্সে, তো তুমি এত কান্নাকাটি কেন করতেছো? এটা কান্নাকাটি করতে মনে করছো আমাদের প্রেম কি এত ঠুনকো? আমরা একটু দূরে আসছি, দূরে আসলে তো আমাদের প্রেম ভেঙে যাবে না? আমরা তো কম্পাসের কাটার মতো, একজন একজনকে সবসময় ফলো করি, সুতরাং তুমি কোনো টেনশন করিও না, আমি তাড়াতাড়ি চলে আসবো। এটা জন ডানের একটা কবিতা। দেখছো এখন মুখস্থ করা লাগতেছে না, না মাথায় এমনি ঢুকে যাচ্ছে।
টুইকনাম গার্ডেন, টুইকনাম গার্ডেন এটা জন্ডানের একটা কবিতা। তো তোমাদের এখানের মধ্যে এটা প্রেমের কবিতা হইলো, এটা একটা ভালোবাসার একটা দীর্ঘশ্বাস। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা মেটাফিজিক্যাল পোয়েম, যেটা স্পিকারের অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ মানে কি, ওনার যে অভিমান, ক্রোধ, জিদ, হ্যাঁ, এগুলো প্রকাশ পাইতে কেন, আফটার বিং ডিসিভড, প্রতারিত হয়েছে বাই লেডি ইন লাভ। হ্যাঁ, তোমরা যারা এখানে প্রেমে টেমে পড়ছিলা তোমাদের নিশ্চয়ই এরকম অভিজ্ঞতা আছে। তো প্রেমে পড়ার পর তুমি যখন প্রেমে ছেঁকা খাইছো, যখন ডিসিভড হয়েছো, তখন কী করছো তুমি? তুমি যাই বন জঙ্গলে, হ্যাঁ, কান্নাকাটি করছো, এটাই তো করছো, রাইট? তো জন ডান ভাইও উনিও তোমার হচ্ছে যে টুইকনাম গার্ডেন কবিতায় উনি একটা এরকম ভালোবাসার দীর্ঘশ্বাস প্রকাশ করছে। উনি বাগানে আসছে বসন্ত খুঁজতে, হ্যাঁ, এবং হতাশা এবং বেদনার অশ্রু ধারণ করে উনি বলছে যে ওনার সাথে যে বিশ্বাসঘাতকতা যে করা হইল, উনি তার হৃদয়ে বিশ্বাসঘাতকের ভালোবাসা যে লালন করে আসছে, ও ঘন ঘন রূপ বদল করে, হুম, এবং কবির হৃদয়টা বিষাদে ভরায় দেয়। কবি বলেন শীতকালে তার জন্য ভালো ছিল, হ্যাঁ, এটা হলে তো তোমার বরফগুলার ঢাকা থাকে এখানের মধ্যে, কবির দিকে বিদ্রুপ করতে পারতো না। এখন কবি বসন্তে আসছে, সবাই কবিকে বিদ্রুপ করতেছে। কবি আসছিল ভালোবাসার দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বাগানে শান্তি খুঁজতে আসছিল, এখন কান্নাকাটি করে মনটি একটু হালকা করবে। তাহলে টুইকনাম গার্ডেন এই কবিতার মধ্যে কবি ওখানে যায়, নিশ্চয়ই সে চিন্তা ভাবনা করছিল যে এভাবে বলবে সে, ও পাশানি বলে যাও কেন বলো পাশুনি। তো কবি জঙ্গলে গেছিল একটু সে শান্তি পাইতে, কিন্তু জঙ্গলে যায়ও সে দেখলো যে যে এখানে বৃক্ষগুলো, বৃক্ষের পাতাগুলো তাকে বিদ্রুপ করতেছে। তাহলে টুইকনাম গার্ডেন কবিতার নাম যখন পড়বো তখন চিন্তা করবো টুইকনাম গার্ডেন, আচ্ছা এখানের মধ্যে কবি প্রেমে ছেঁকা খাইয়া বাগান গেছে শান্তি খুঁজতে একটু, হ্যাঁ। তাহলে এটা জন ডানের কবিতা, দ্য ক্যানোনাইজেশন। এখানের মধ্যে প্রথম লাইনটা একটু পড়ো, ফর গড সেক হোল্ড ইউ টাং, যে আল্লাহর দোহাই লাগে তোর মুখটা একটু বন্ধ কর, লেট মি লাভ, আমাকে একটু ভালোবাসতে দাও। তাহলে এখানের মধ্যে ক্যানন মানে কি? ক্যানন মানে তোমার ধর্মগ্রন্থ রিলেটেড কোনো কিছু না, ধর্মীয় কোনো রীতিনীতি রিলেটেড কোনো কিছু। তার মানে এখানের মধ্যে বিশুদ্ধকরণ টাইপ কিছু একটা। দেখি তো কী ঘটনা এখানের মধ্যে, ক্যানোনাইজেশন কবিতা কী ঘটছে, কবির কেন এরকম কবিতা লিখতে হলো তাকে। তো ক্যানোনাইজেশন হচ্ছে একটা ধর্মীয় প্রক্রিয়া যেটার মাধ্যমে কাউকে তোমার হচ্ছে সেন্ট হিসাবে ঘোষিত হয়। এবং জন ডান উনি প্রেমিক প্রেমিকাকে এমন একটা উচ্চতা নিয়ে গেছে যেখানে গেলে মনে হবে যে প্রেমের মধ্যে এখানে খারাপ কিছু নাই, প্রেম পবিত্র এবং অমর। এবং প্রেমকে উনি ধর্মীয় আচার অনুষ্ঠানের মতো পবিত্র বলে উপস্থাপন করছে। এবং কবি বলছে তাদের প্রেমটা ধর্মীয় সাধনার মতোই পরিশুদ্ধ, মানব জীবনের একটা মহান দৃষ্টান্ত। এবং কবি বলছে তাদের এই প্রেমকে ভবিষ্যতে ক্যানন বা পবিত্র গ্রন্থের মতোই স্মরণ করা হবে। এবং কবি চিন্তা করছে যে ভালোবাসার জন্য নিরিবিলি একটা ক্ষণ কামনা করছে, যে তোমরা এত কথা বলো চারিদিকে, ক্লাস একটা নিতে আসছো, জুমের মধ্যে হাত তুলতেছো 101 বার, হ্যাঁ, বিরক্ত উৎপাদন করতেছো এখানের মধ্যে। কবিও মনে করে যে কবি প্রেম করতে আসছে, তোমরা শুধু এখানে ডিস্টার্ব করতেছো কবিরে, বিরক্ত উৎপাদন, এগুলো চায় না কবি। হ্যাঁ, কবি চায় না যে কারো সমস্যা সৃষ্টি করে ভালোবাসার প্রকাশ ঘটাইতে। কবি একান্তে নিরিবিলি তার প্রিয়াকে ভালোবাসতে চান। তিনি অন্যদেরকে এই কথাটা বলে যে তোমরা ভাই তোমাদের বিসিএস ক্যাডার হো, বা তোমরা তোমরা বিসিএস নিয়ে সন্তুষ্ট থাকো, হ্যাঁ, আমাকে একটু নিরিবিলিতে ভালোবাসতে দাও। তোমরা তো পড়াশোনা করো, বিসিএস দাও, পিটিওতে ক্লাস ক্লাস করো, তোমরা মামলা বাজারে মামলা করুক, তারপর আন্দোলনকারীরা শাহবাগে যাক, সৈনিকরা যুদ্ধ করুক, হ্যাঁ, ফেসবুকে যারা গুজব ছড়ায় ওরা হচ্ছে যে গুজব ছড়াক ওরা, কিন্তু কবি রেখে কিছু আসে যায় না এগুলাতে। হ্যাঁ, এই লোকজন বিতর্ক করতেছে এখানের মধ্যে, তো লোকজন ফেসবুকে বিতর্ক করুক, যুদ্ধমুদ্ধ করুক, মারপিট করুক, কবির কিচ্ছু আসে যায় না। কবি নীরবে তার প্রেমিকাকে ভালোবাসতে চান শুধু। কবি বলেন যে তোমরা আমাকে যা খুশি তাই বলো, আমাকে বকাচোদা বলো, যা ইচ্ছা তাই বলো, আমার কিছু যায় আসে না। আমি আর আমার প্রেমিকার মধ্যে যে প্রেম, এটা অবিচ্ছেদ্য, আমরা বেশ হয়ে যাব। যদি মরতে হয় তাহলে আমরা একসাথে মরবো। ক্যানাডাসন কবিতাই কবি ডান বলেন যে এই যে তোমরা আমাকে ডিস্টার্ব করতেছো, এগুলো করতেছো, হ্যাঁ, তোমরা এত কথা বলো, হ্যাঁ, তোমরা আমাকে একটু টাইম দিচ্ছ না, এখানে বেশি বেশি কথা বলতে তোমরা ডিস্টার্ব করতেছো। ভাই, আমার ভালোবাসা কার ক্ষতি করেছে? কোন সদাগরের জাহাজ ডুবিয়েছে আমার দীর্ঘশ্বাস? কে বলেছে যে আমার অশ্রু তার উঠান ডুবিয়ে দিয়েছে? হোয়াট মার্চেন্ট শিপ হ্যাভ মাই সাইজ ড্রাউন্ড, হু সেজ মাই টিয়ার্স হ্যাভ ওভারফ্লোড হিজ গ্রাউন্ড। ডান বলতে ভাই তোমরা তোমাদের বিসিএস টিসিএস পড়ো না, শাহবাগে আন্দোলন করো, ফেসবুকে তোমরা মারামারি করো, যা করার করো না, নিজের কাজ করো, আমাকে শুধু আমার মতো ভালোবাসতে দাও। ভালোবাসার এই আকুতি উনি নিজের মধ্যে প্রবলভাবে ধারণ করতেন। এই জন্য বলছে ফর গড সেক, প্লিজ ভাই তোমরা চুপ করো একটু, তোমরা আমাকে একটু ভালোবাসতে দাও, প্লিজ হোল্ড ইউর টাং। এটা বাংলা করছে রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাসে। এখানে অমিত ক্যারেক্টারের মধ্যে দিয়ে কথাটা বলে, দোহাই তো ওদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দিয়ে আমার অবসর। এই লাইনটা জন ডানের দ্য ক্যানোনাইজেশন কবিতা থেকে
নেওয়া হয়েছে। তো যাই হোক, কবি যেহেতু আমাদের এত ভাবে বলতেছে আমাদেরকে, আমরা কবিকে আর একটু টাইম দিই। সবাই একটু চুপচাপ থাকো, কেউ হ্যান্ড রেজ করিও না এখানের মধ্যে, ক্লাসের মধ্যে হ্যান্ড রেজ করার কোনো দরকার নেই। এখানে আমরা ভালোবাসার কথা বলতেছি, হ্যাঁ, খারাপ তো কিছু কিছু বলতেছি না, হ্যান্ড রেজ করে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই। আমরা এখন কবির এই যে প্রেমের কথা শুনতে শুনতে আমরা এখন প্রেমের ভারে নিবেদিত হয়ে গেছি। আমরা একটু গুডমোর কবিতা নিয়ে কথা বলি। এখানে কবি কি বলছে? তো কবির আসলে বয়স হয়ে গেছে, তো যখন তোমার বয়স অল্প থাকে তখন প্রেমের মধ্যে অনেক শারীরিক ব্যাপার স্যাপার থাকে। তো কবি হচ্ছে যে এখন তো যেহেতু বয়স টয়স হয়ে গেছে, কবি একটু হুজুর হয়ে যাবে এখন আস্তে আস্তে। কবি একটু গুড হয়ে যাবে একটু, হ্যাঁ, কবি একটু ভালো হয়ে যাবে, গুড হয়ে যাবে। কবি এখন বলতেছে যে যে আগে অনেক কথা বলতো সে, হ্যাঁ, প্রেম টেম করার জন্য টাইম দিয়ে সূর্যকে সে বকাঝকা করতেছে, তার বেডরুমের মধ্যে সে বলতেছে এটাই পৃথিবীর কেন্দ্র। এখন কবি বলতেছে যে অনেক তো শারীরিক অনেক ব্যাপার স্যাপার হলো না, আধ্যাত্মিক মিলনের দিকে যাত্রা করবে কবি। এবং এখানের মধ্যে, এই কবিতার মধ্যে কয়েকটা পার্ট আছে। প্রথম পার্টে কবি প্রেমিক প্রেমিকা ছোটবেলার জীবনকে মূল্যায়ন করছে। বলছে যে ছোটবেলায় যে তাদের জীবনটা ছিল একটা গভীর ঘুম বা শিশু সুলভ একটা আনন্দ ছিল সেখানে, যে এখানের মধ্যে প্রকৃত প্রেমের কোনো অভিজ্ঞতা ছিল না বা শারীরিক ব্যাপার করে ছিল না এখানের মধ্যে। এরপর উনি প্রেমের পূর্ণতা এবং আত্মার মিলন নিয়ে কথা বলছে। তাহলে এটা একটা অশরীরী প্রেমের কবিতা মূলত। এখানে প্রথমে ছোটবেলার, কৈশোরকালের অবুঝ ভালোবাসার কথা বলছে, যে এটা একটা মাতৃস্তন পানরত শিশুর মতো, কিংবা ইফেসাস রাজ্যের গুহায় ঘুমন্ত সাত ভাইয়ের মতো। তখন তো ছোটবেলায় আর প্রেম টেম আর কি বুঝছে, কি তেমন কিছু বোঝে নাই। দ্বিতীয় পর্বে কবি পরম আত্মবিশ্বাসের সাথে ম্যাচিউর ভালোবাসাকে উনি স্বাগত জানাইছে। কারণ কবি বলছে যে ভালোবাসা হওয়ার পর প্রেমিক প্রেমিকের হৃদয়ে আর কোনো ভয় থাকে না। যদিও তারা আলাদা ভুবনে বাস করে, তারা মিলিত হয়ে একটা নতুন জগৎ সৃষ্টি করতে পারে, এমন একটা কক্ষকে রূপান্তর করতে পারে মহাবিশ্বে। মৃত্যুর পরেও ভালোবাসা অমর থাকবে, কোনো কিছু তাদের ভালোবাসাকে নষ্ট করতে পারবে না। তাহলে গুডমার কবিতার মধ্যে কবি এখানের মধ্যে শারীরিক প্রেমের বাইরেও আধ্যাত্মিক প্রেমের কথা বলছে। তিনি বলছে ফর লাভ, অল লাভ অফ আদার সাইডস কন্ট্রোল অ্যান্ড মেক্স ওয়ান লিটল রুম এন্ড এভরিওয়ার। কয়েকটা লিটল ফ্ল্যাট পাইলেই আমরা অনেক প্রেম করতে পারবো, তাহলে আমরা পুরো ওই রুমটাকে মহাবিশ্বে বানাই ফেলবো, হ্যাঁ। প্রেমে পড়লো তখন আদার সাইডস এখানের মধ্যে কন্ট্রোল হয়ে যায়। তা গুড মোরো এইটাও একটা প্রেমের কবিতা। তবে এই প্রেমের কবিতার মধ্যে এটা অশরীর প্রেমের কবিতা। প্রথমে ছোটবেলার প্রেমের কথা বলা হয়েছে, ম্যাচুর প্রেমের কথা বলা হয়েছে, এবং এটার মধ্যে কিছু আধ্যাত্মিক মিলনের যাত্রা কবি এখানের মধ্যে দেখাইছে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। দ্য গুডমোর কবিতায় কবি বলছো যে ইফ আর টু লাভস বি ওয়ান ও দো অ্যান্ড আই লাইফ সো লাইক দ্য নান ডু স্ল্যাকেন, নান ক্যান ডাই। এই যে আমরা দুজন যখন এক হয়ে যাবে এরকম, হ্যাঁ, আমাদের ভালোবাসা এমন হবে যে কেউ আর আলাদা করতে পারবে না এখানের মধ্যে। এই প্রেমটা মরবে না কখনো। এই কবিতার থিমের সাথে তোমার হচ্ছে যে অমর ওদের প্রেম, ওদের পৃথিবীতেও প্রেম আছে, এরপর আধ্যাত্মিক যাত্রা, এরপর মৃত্যুর পরেও ওদের প্রেম থাকবে। নোটবুক একটা মুভি আছে, তোমরা কখনো যারা প্রেমের মুভি টুভি দেখো তারা দেখতে পারো, দ্য নোটবুক। নোটবুক মুভির মধ্যে কিন্তু এরকম একটা চিরন্তন প্রেমের একটা থিম আছে। তাহলে আমরা গুডমরের মধ্যে কবি অনেক প্রেম, অনেক ভালোবাসা, অনেক কিছু দেখলাম এখানের মধ্যে। প্রথম কবি ছোটবেলার প্রেমের কথা বলছে, তারপরে পরিপক্ক প্রেমের কথা বলছে, এবং কবি এখানে শারীরিক ভালোবাসা থেকে উনি আস্তে আধ্যাত্মিক মিলনের দিকে কথা বলছে। এবং বলছে লিটনের একটা ফ্ল্যাট পাইলে কিন্তু তোমার হচ্ছে যে ওই রুমের সে একদম মহাবিশ্ব বানায় ফেলবে। ওকে, এইবার আরেকটা কবিতা, গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার। প্রথম লাইনটা দেখো, গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার, গেট উইথ চাইল্ড আ ম্যান্ড্রেক রুট, টেল মি ওয়ার অল পাস্ট ইয়ার্স আর। দেখি তো এটাতে কি বোঝাচ্ছে সে আসলে এখানের মধ্যে, হ্যাঁ। এই কবিতার মধ্যে বলতেছে যে তুমি যাও একটা ফলিং স্টার ধরো। কবি আসলে তোমার অনেক প্রেম টেম করছো, তো সে মোটামুটি তোমার অনেক মেয়ের ব্যাপারে সে জানতো। দেখবা অনেক মেয়ে বলে যে সব ছেলেরা এক, সব ছেলেরা এক। তো ভাই তুমি এত প্রেম করার দরকার কি ছিল? তুমি কেন বুঝছো যে সব ছেলেরা এক? নিশ্চয়ই অনেকের সাথে প্রেম করছো, যে বলে না সব ছেলেরা এক। কবিও মনে হয় অনেক মেয়ের সাথে প্রেম টেম করছো, এই জন্য সে বলতেছে যে সব মহিলাই এক। নিশ্চয় অভিজ্ঞতা তার অনেক ভালো ছিল। তো এটা একটা ব্যঙ্গাত্মক বুদ্ধিদীপ্ত কবিতা, যেখানে উনি মেয়েদের ব্যাপারে উনি আনুগত্য এবং বিশ্বস্ততা নিয়ে উনি সংশয় প্রকাশ করছে, হ্যাঁ। কবি বলছে এখানের মধ্যে দেখো প্রথম কি হয়েছে, একটা এখানে বলছো তুমি একটা ফলিং স্টার ধরো, মেনরেক গাছের রুট নিয়ে কথা বলছো সে। সে বলছে একটা পতনশীল তারা ধরতে পারবা, ধরো যায়। মেনরেক গাছের একটা মূল খুঁজে বের করো। বলছো তুমি শয়তানের ফুট যদি ধরতে পারো, বলছো তুমি যাই শয়তানের পা ধরো, হ্যাঁ। এই যে ডেভিলস ফুট ধরার কথা বলছে, বলছে পারলে ধরো এগুলা, পারবা এগুলা? তুমি একটা পতনশীল তারা ধরতে পারবা? একটা তারা উপর থেকে পড়তেছে ধরতে পারবা? মেনরেক গাছের মূল, মেনরেক গাছের মূল অনেক বিস্তৃত থাকে, অনেক গভীরে থাকে, শয়তানের পা শনাক্ত করা। তো কবি বলছে এগুলো যে ওইগুলো এইসব কাজ যেরকম করা যাবে না, অসম্ভব কাজ এগুলো। উনি বলছে বিশ্বস্ত কোনো মেয়ে খুঁজে পাওয়া তেমনি অসম্ভব, হ্যাঁ। উনি মনে হয় অনেক জায়গা দেখাইছিল। তো কবি উনি বলছে যে সৎ একজন নিষ্ঠাবান একজন নারী,
উনি বলছে তোমারে আমি সারা জীবন দিলাম, তুমি খুঁজে এনে দাও আমাকে একদম সৎ এবং এরকম নারী। তোমার 10,000 দিন এবং রাত দিলাম, তুমি ভ্রমণ করে একটা বিশ্বস্ত নারী খুঁজে দাও। বলছে এটা পারবা না এটা। কই বলছে এই ধরনের মেয়েরা এই সন্তান লাভ করা সত্যি কঠিন। হ্যাঁ, এবং কই বলছে এরকম যদি কোনো নারী খুঁজে পাও, দেখবা যে ওর হচ্ছে যে মেসেঞ্জারে আইডি আছে কয়েকটা, দেখবেন ইনস্টাগ্রাম আইডি কয়েকটা আছে, হোয়াটসঅ্যাপ আইডি কয়েকটা আছে। বলছে এরকম কিছুটা ত্রুটি এখানের মধ্যে থাকবে। তো বলছে যদি কোন নারী বিশ্বস্ত থাকেও, দেখা যাবে সে কোনো না কোনো সময় কোনো কারণে কারো না কারোর সাথে অবিশ্বস্ততার কিছু একটা করছে। এবং এখানের মধ্যে সে বলছে যে একজনের প্রতি নিষ্ঠাবান থাকার পরও তার প্রেমিক যদি কোথাও যদি যায়, তখন সে দেখা গেল একজনকে তোমার হচ্ছে চ্যাট ট্যাট করে তার অন্যের মধ্যে বিলে দিতে পারে তার প্রেম। খুবই বেশ এখানে ফেড আপ হয়ে গেছে মেয়েদের উপরে, হ্যাঁ মনে হয় অনেক ছেঁকাটা দেখাইছে। তো যাই হোক, তোমার লাইফে একটা বড় ঝাঁকা না খেলে আসলে মানুষ আলোর পথে আসে না। কবি এখন আলোর পথে চলে আসবে। অনেক ছায়া গেছে মেয়েদের উপর, সে খুবই রাগ অভিমান করছে। আগে কিন্তু সে বলছিল যে এরকম একটা রুম পাইলে সে মহাবিশ্বের রূপদান করে ফেলবে, নিশ্চয়ই অনেক প্রেম টেম করছে। পরে বলছে না, এরকম আসলে মেয়ে খুঁজে পাওয়া যাবে না, সে অনেক তথ্য পাইছে এই ব্যাপারে। এবং হাতে নাতে মনে কয়েকজন ধরছে, ধরার পরে সে বলছে না ভাই আমি মেয়েদেরকে বিশ্বাস করি না। এখান থেকে সে বেড়ে যাবে। এখন সে এখন আল্লাহ বিল্লাহ শুরু করবে সে, হ্যাঁ। সে জীবনে সে এখন হুজুর হয়ে গেছে। এখন হুজুরে আল্লাহকে সে বলতেছে বেটার মে হার্ট, ব্যাটার মানে আঘাত করা, হ্যাঁ। মানে আমার হৃদয়ে আঘাত করেন, ঈশ্বরকে বলতেছে যে আপনি আমার হৃদয়ে আঘাত করেন, আমারে ঠিক পথে নিয়ে আসেন। আমি অনেক শয়তানি করছি সারা জীবনে, অনেক উড়ে ধরে কাম কাজ করছি, আপনি আমারে আমার অনেক আঘাত করেন, হ্যাঁ। তো কি বলতেছে দেখি এখানের মধ্যে কবি, বেটার মে হার্ট 3% গড ফর ইউ হ্যাভ ইয়েট বাট নক। কি বলতেছে কবি দেখি তো এখানের মধ্যে। কবি এখানে এই যে বেটার মাই হার্ট 3% গড, এটা ধর্মীয় আবেগপ্রবণ কবিতা। কবি বলছে আমি আমি অনেক আকাঙ্ক্ষা করছি অনেক, হ্যাঁ অনেক কিছু। আমি শাকসবজি খাইয়া আমি নেশা করতাম, অনেক শাকসবজি দুটোও খাইতাম, খাইয়া মাথা মধ্যে খারাপ হয়ে যেত, খারাপ হওয়ার কারণে কিছু কবিতাও লিখে টেকে ফেলছে। আমি এখন আলোর পথে ফিরে আসতে চাই, যে মেয়েরা আমাকে অনেক টাকা টাকা দিছে, আপনি আমার ভিতরের এই যে পঙ্কিলতা এগুলো আপনি আঘাত করে আমাকে দূর করে দেন। আমার হৃদয়ে একটা শয়তান বাসা বাঁধছে আমার হৃদয়ে, এবং শয়তানের কবল হতে আমি নিজেকে মুক্ত করতে চাই। আমি আবার বিসিএস কোচিংটা করতে চাই, পিটিওতে ভর্তি হয়েছি, এবং রেগুলার ক্লাসও করব, আমি কাহুতগুলোও খেলবো এখন থেকে। তারপরে রেগুলার আমি এক্সামও দিব। আমি কোনো শয়তানি করবো না এখন থেকে। আপনি আমার ভিতর থেকে যে আমি যে অনেক শয়তানি করছি সারা জীবন ইউনিভার্সিটি লাইফে, আপনি এগুলো আমার দিক থেকে দূর করে দেন এগুলো। এবং কবি বলছে কোনো ন্যায়পরায়ক একজন শাসক আসে যেন এই শহরটাকে এই শহরটাকে অশুভ বিষয় থেকে যাতে মুক্ত করে দেয়, যাতে সবাই পিটিওতে আসে ক্লাসেস করে এবং বিশেষ কাটার হয়ে যায়। কবি এখানে ন্যায়পরায়ণ শাসক বলতে আসলে ঈশ্বরের আগমনকে বুঝাইছে। তাহলে বোঝা যাচ্ছে জীবনে অনেক সে মারাটা রাখায়, সে এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছে যাতে তারে তার ভিতর থেকে শয়তানটা বের করে দিয়ে যাতে সে বিসিএস কোচিংয়ে মনোযোগী হতে পারে, বিশেষ ক্যাডার যাতে হয়ে যেতে পারে। ব্যাটার মানে আঘাত করা কাউকে, হ্যাঁ, আমি হৃদয়ে আঘাত করতে বলতেছে, ঈশ্বরকে বলতেছে সে। কই বলতেছে বাট এম বিথ্রোথ আনটু ইউর এনিমি, যে আমি আপনার শত্রুর সাথে ডিভোর্স মি আনটাই অর ব্রেক দ্যাট নট অ্যাগেইন, যে আমি শয়তানের সাথে যুক্ত হয়ে গেছি। শয়তানের সৃষ্টিকর্তা শত্রু, আমি শয়তানের সাথে যুক্ত হয়ে গেছি, আমাকে আপনি আলাদা করে ফেলেন, সেই বন্ধনটা খুলে দেন। টেক মি টু ইউ ইমপ্রিজন মি, আমাকে আপনার কাছে নিয়ে যান, বন্দি করেন। অ্যাকসেপ্ট ইউ এন্থ্রাল মি নেভার শেল বি ফ্রি, যে কবি ঈশ্বরকে বলতেছে যে আপনার দ্বারা আমি সম্পূর্ণ আকৃষ্ট না হলে আমি কখনো এগুলো থেকে বাড়িতে পারবো না। নট এভার চেস্ট অ্যাকসেপ্ট ইউর র্যাভিশ মি, আমি কখনো পবিত্র হতে পারবো না, যে আপনি যদি আমাকে যদি গ্রাস না করেন। কবি ঈশ্বরকে বলতেছে আমি জীবনে অনেক আকাম কম করছে, এখন আমাকে একটা আপনি একটু রক্ষা করেন। এবং এত শেখাটায় খায়া কবি জন ডান, উনি শেষ জীবনে উনি কিন্তু প্রিস্ট হয়ে গেছিল। প্রিস্ট মানে কি? ধর্মযাজক, হুজুর হয়ে গেছিল, হ্যাঁ। শেষ জীবনে তোমার হুজুর হয়ে গেছিল। প্রিস্ট মানে হুজুর, ধর্মযাজক। তাহলে এরকম এটা জন ডান কিনা এটা ওরকম, আমি গুগলে সার্চ দিয়েছিলাম জন ডান হুজুর লেখা, তো এরকম একটা ছবি আসছিল, এরকম একটা আসছিল ওরকমই। সে দেখে গেলো হুজুর হয়ে গেছে সে। প্রথম জীবনে অনেক আকাঙ্ক্ষা করছে, করার পরে সে আবার হুজুর হয়ে গেছে। তো আমরা জন ডান, আমরা ওনার ওনার আত্মার মাগফিরাত কামনা করি। সে আলোর পথে ফিরে আসছে, এবং সে এখন মৃত্যুর জন্য একটু একটু প্রস্তুতি নিচ্ছে, হ্যাঁ। এক জীবনে অনেক কিছু করছে, এখন আসলে আলোর পথে চলে আসছে সে। সৃষ্টিকর্তাকে বলছে যে আপনি আমার হৃদয়টাকে পবিত্র করে দেন। হুজুর হয়ে গেছে সে, প্রিস্ট হয়ে গেছে, ধর্মযাজক হয়ে গেছে সে এখন। এখন সে এবার মৃত্যু নিয়ে চিন্তা করতেছে, মরণের টাইম আসছে, হ্যাঁ? এখন তো পা একটা কবরে ঢুকে গেছে। সে মৃত্যুরে বলতেছে ডেথ বি নট প্রাউড দো সাম হ্যাভ কল্ড দি মাইটি অ্যান্ড ড্রেডফুল ফর দো আর্ট নট সো। সে মৃত্যুরে বলছে এই মৃত্যু, তুমি এত দানায় বানায় কেন করতেছো, তুমি এত শক্তিশালী শক্তি কেন দেখাচ্ছ, তুমি বলতেছো আমার প্রাণ নিয়ে যাবো বারবার। তুমি আসলে তুমি তো কিছুই না, তুমি তোমার কোনো পাওয়ার নাই তোমার। কবি এখন মৃত্যুরে বলতেছে তুমি আসলে এত প্রাউড ফিল করার কিছু নাই। মৃত্যুকে বলছে তুমি এত ভয়াল না, তুমি যেরকম বলো তুমি অনেক ভয়াল শক্তিমান, তুমি আসলে কিছুই না। কই বলে যে তুমি আইসা কখনোই অনন্ত জীবনকে ধ্বংস করতে। মৃত্যু হচ্ছে একটা স্বল্পকালীন কবর গৃহের নিদ্রা,
যে জাস্ট আমরা একটা চোখ বন্ধ করলাম, এরপর অনন্ত জীবন আমাদের সামনে পড়ে আছে। এমন করি মনে করেন মৃত্যু তো ভালো, এটা আমাদের দেহের কারাগার থেকে আমাদের আত্মাকে মুক্ত করে দিছে। আত্মা মিলে যায় অনন্ত জীবন যাত্রায়। এবং যারা পুণ্যবান তারাই হচ্ছে আগেভাগে মারা যায়। এবং কবি বলেন যে মৃত্যুর দরজা, এখানে রাজা কৃতদাস সবাই এখানে সমান। কবি বলছে যে বিষ খায়া তোমার মরণের তুলনায়, আফিমের নেশায় মরণের থেকে তো তোমার, গাঁজা খায়া মরণের থেকে তো তোমার এরকম নর্মাল তোমার হচ্ছে যে, উনি বলছে যে মৃত্যুকে উনি স্বাগত জানাইছে যে তুমি আমাকে কি ভয় দেখাবা, হ্যাঁ। এবং কবি এখানে মৃত্যুকে বলছে সে একদম, সে ভৃত্য, সে আসলে একদম দাস, সে সে স্লেভ। বলতো তুমি কোনো পাওয়ারই নাই, তুমি তুমি একদম শক্তিহীন। মৃত্যুকে সে বলতেছে যে তুমি এত বলতেছো তুমি এত শক্তিশালী, আমার জীবন গ্রাস করে ফেলো, তুমি কিছুই করতে পারবে না, তুমি একটু শক্তিহীন সত্তা। মৃত্যুর বলতেছে সে তুমি একটা পাওয়ারলেস এন্টিটি। তো আমরা হচ্ছে যে জন ডানের একটা জীবন এর মাধ্যমে আমরা জেনে ফেললাম। প্রথম জীবন অনেক প্রেম ছিল, অনেক প্রেমের কাহিনী টেনে বলছে সে। পরে সে আবার ঈশ্বরের কাছে ফিরে টেরে আসছে, এবং পরে সে মৃত্যু নিয়েও তার বেশ চিন্তা ভাবনা দেখা যাচ্ছে সে। তাহলে এখানে কি কি কোটেশন আমরা মনে রাখবো? লাভ অ্যালাইক, লাভ অল অ্যালাইক, নো সিজন নোস নো ক্লেমস, নো আওয়ার্স ডেইজ মান্থ। আমরা সানরাইজিংয়ের মধ্যে এটা পড়ছিলাম। শি ইজ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস অ্যান্ড নাথিং এলস ইজ, সানরাইজিংয়ে বলছিল। ফর গড সেক হোল্ড ইউ টাং অ্যান্ড লেট মি লাভ। কেন একজন কবিতা বলছিল তোমরা একটু চুপ করো প্লিজ, আমাকে একটু ভালোবাসতে দাও। তাহলে আমরা জন ডানকে একটু রিভিউ করি। কার কার ভালো লাগছে জন ডানকে? পছন্দ হয়েছে কার কার বলো, হাত তুলো, এবার হ্যান্ড রেজ করো এবার। মেয়েদের অনেক ভালো লাগছে, নসীনের ভালো লাগছে অনেক। বাহ, সবারই দেখে অনেক ভালো লাগছে জন ডানকে। তাহলে আমাদের ডান ভাই প্রথমে অনেক ভালোবাসার কবি ছিল, মেটাফিজিক্যাল অনেক কিছু লিখছে সে। পরে গিয়ে আবার সে আলোর পথে ফিরে আসছে, ধর্মের পথে ফিরে আসছে, এই জন্য তাকে বলা হয় ওইটা রিলিজিয়নও। মৃত্যুকে সে বকাঝকা করছে। তাহলে কি কি পড়লাম? ওকে, থ্যাংক ইউ। তোমার এই যে সাহিত্য থেকে অনেক মজা, মজাটা পাওয়ার চেষ্টা করতে হবে, এ মুখস্থ করতে হবে না যে তোমার জন ডান গুড মরো গুড মরো গুড মরো ভ্যালিডেকশন 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 ক্যানোনাইজেশন ক্যানোনাইজেশন, এ মুখস্থ করে লাভ হবে না তুমি। এ দেখছো এখন কিন্তু তুমি ইজিলি পারবা। গুড মরো এটা কে লিখছে? জন ডান লিখছে। ভ্যালিডেকশন প্রোভাইডিং কে লিখছে? জন ডান লিখছে। ক্যানোনাইজেশন কে লিখছে? জন ডান লিখছে। সানরাইজিং সূর্যের বকাঝকা করছে কে লিখছে? জন ডান লিখছে। টুইকটাম গার্ডেন এই যে জঙ্গলে যা কান্নাকাটি করতেছে কে লিখছে? এটা জন ডান লিখছে। বেটার মে হার্ট জন ডান লিখছে। বাকি ফর হুম দ্য বেল টোলস এবং তোমার হচ্ছে দেখিস্টাসি আর দুই একটা তুমি একটু মনে রাখলা। এই দেখছো তুমি কমন কমন গুলো তোমার কিন্তু মাথায় থাকবে অবশ্যই। তাহলে দেখা গেল সূর্যকে অনেক সে বকাঝকা করছে দ্য সানরাইজিং কবিতায়। এবং সে বলছে যে তুমি এরকম করতেছো কেন, তুমি একটা বোকা বৃদ্ধ অবাধ্য, আমাদেরকে কেন ডিস্টার্ব করতেছো, জানালা পর্দা ভেদ করে কেন আমাদেরকে এরকম করো তুমি। আর বলছো তুমি যাই পিটুয়ার স্টুডেন্টদেরকে ঝাড়ি মারো, পিটুয়ার স্টুডেন্টদেরকে ডিস্টার্ব করো, এরা পড়াশোনা করে না, জুম মিটিংয়ে আসে না, এরা কাউতার খেলে না, পরীক্ষা দেয় না, বলছো ওদেরকে তুমি যাই বকা দাও, আমাদেরকে সাথে এগুলো কেন করতেছো। এবং সে বলছো লাভ অল লাইক, নো সিজন নোস নর ক্লাইম নর আওয়ার্স ডেইজ মান্থ সুইচ আর দ্য রেক্স অফ টাইম। এবং কবি বলছে যে আমাদের এই যে আমরা এই যে রুমটা, আমাদের শয়ন কক্ষটা, এটা পৃথিবীর কেন্দ্র, তুমি এটাকে কেন্দ্র করে ঘুরো, তুমি আমাদেরকে আবার শুধু উষ্ণতা দাও, তোমার কাম এটাই, তুমি অন্যদিকে তুমি কিছু করার দরকার নাই। এবং প্রেমিকারা এসে বলছে অল স্টেটস অল প্রিন্সেস, আই নাথিং এলস ইজ। তুমি সব স্টেট, তুমি রাজা, তুমি প্রিন্সেস, সবকিছু, আমি কিছু না, আমি একজন ফোন নেই, হ্যাঁ। প্রেমিকারা সেই কথাটা বলছে আর কি সে। এবং এখানে তার বোরে বলছে তুমি তুমি কান্নাকাটি করিও না, আমি ফ্রান্সে আসছি তো কি হচ্ছে, আমাদের কি প্রেম কি এরকম নাকি, এত নর্মাল নাকি যে আমাদের সব শেষ হয়ে যাবে, তুমি কেন এগুলো করতেছো। তার স্ত্রীকে সে নিষেধ করছে কান্নাকাটি করতে। টুইটাম গার্ডেনে সে এরকম ছ্যাঁকা খায় ব্যাক হইয়া জঙ্গলে গেছে একটু শান্তি খুঁজতে, কান্নাকাটি করতেছিল ওখানে যায়। তারপর ওখানে পাশানিকে বলছে যে হ্যাঁ কেন তাকে ভালোবাসতো না এরকম। ক্যানোনাইজেশন কবিতার মধ্যে সে আমাদেরকে বলছে যে তোমরা একটু চুপচাপ করো না, একটু আমাদের একটু চুপচাপ থাকো, ডিস্টার্ব কেন করতেছো এখানের মধ্যে, ভালোবাসা দাও আমাদেরকে, হ্যাঁ। এবং সে বলছে যে আমাদের ওদের প্রেম অনেক পবিত্র অমর হয়ে গেছে, ধর্মীয় সাধনার মতো ব্যাপার হয়ে গেছে, ধর্মের মতো একটা বিষয় হয়ে গেছে ওদের প্রেম। এবং উনি একটা নিরিবিলি একটা ক্ষণ কামনা করতেছে, ভাই তোমরা শাহবাগে যাও, তোমরা যা যা খুশি তা করো, ফেসবুক স্ট্যাটাস দাও, গ্যাঞ্জাম করো, মারপিট করো, তোমরা আমাদেরকে একটু ভালোবাসা দাও না, এরকম কেন করতেছো। উনি বলতেছে যে আমার ভালোবাসা তোমাদের কি ক্ষতি করছে, তোমরা এরকম ডিস্টার্ব কেন করতেছো আমাকে, যে কোন সদাগরের জাহাজ ডুবাইছি আমরা, হুম। তোমরা এইসব কথা কেন বলতেছো, আমাদেরকে টাইম দাও ভাই, আমাদের ডিস্টার্ব করো না। এবং এরপর আমরা দেখলাম গুডমোর কবিতা, গুডমোর কবিতার মধ্যে দেখা যাচ্ছে খুবই একটা গুড ভালোবাসার কথা বলছে। যে প্রথম দিকে সে শিশু অবস্থার প্রেমের কথা বলছে, এরপরে সে তোমার ম্যাচুর প্রেমের কথা বলছে, বলছে শারীরিক আকর্ষণ থেকে আধ্যাত্মিক মিলনের দিকেও যাত্রার কথাও সে এখানের মধ্যে বলছে। তারপরে হচ্ছে যে আমরা হচ্ছে যে গোয়েন ক্যাচ এ ফলিং স্টার, বলছে একটা তুমি যে একটা ফলিং স্টার যেরকম ধরতে পারবা না, তুমি এরকম চাইলেও এরকম ভালো মেয়ে পাবা না। বলছে সম্ভব নেই এরকম, ওরা যে কি জানি করে। বলছে যে উনি খুবই মেয়েদের উপরে খুবই উনি উত্তেজিত খুবই চেতে গেছে, হ্যাঁ। বলছে তুমি কয়টা হোয়াটসঅ্যাপ আইডি তুমি ট্র্যাক করবে, দেখা গেলো ওর ফেসবুক আইডি কয়েকটা আছে, হোয়াটসঅ্যাপ কয়েকটা আছে, তো তুমি আসলে পারো না এরকম।
এবং কবি ওদের উপরে খুবই ফেড আপ হয়ে গেছে। পরে বলছে আল্লাহর পথে ফিরে আসছে, কই না থাক, আমি প্রেম টেম করছি, অনেক ধরা খাইছি, বাদ দেই। এই জন্য সে ঈশ্বরকে বলছে যে আপনি আমার হৃদয়ে আঘাত করে আমার একদম ইয়ে করে দেন, ভালো করে দেন। আমি অনেক আগাম কাম করছি, এখন আমি বিশেষ কাটার হতে চাই, পিটিওতে ভর্তি হয়েছি, আমাকে আপনি হচ্ছে সাহায্য করেন। ভিতরে শয়তান আছে, শয়তানকে আপনি দূর করে দেন। এবং পরে উনি হুজুর হয়ে গেছে। জন বিকেম প্রিস্ট লেটার স্টেজ অফ লাইফ। এবং সে তখন মৃত্যু চিন্তা করতেছিল, যেহেতু হুজুর হয়ে গেছে। এই মৃত্যু, তুমি এরকম আমাদের কেন ঝাড়ি দিচ্ছ? তুমি বুঝি শক্তিশালী, তুমি বুঝি ড্রেডফুল, তুমি তুমি কিছুই না, তুমি একটা সার্ভেন্ট, তোমার কোনো পাওয়ারই নাই। কারণ আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুর মাধ্যমে আমি এই যে দেহের কারাগার থেকে মুক্তি পাচ্ছি। মৃত্যুরে ঝাড়ি দিতেছে এবার। তো আমরা হচ্ছে যে আমাদের জন ডানের ওনার হচ্ছে ছোট ভাই এন্ড্রু মার্বেলের কাছে চলে আসছি, মানে প্রিয় অভিভাবক। তো এন্ড্রু মার্বেলের কবিতার মতো তোমরা এরকম জন ডানের একটা ছাপ দেখতে পাবা। উনি আরেকজন বিখ্যাত মেটাফিজিক্যাল পোয়েট। ওনার কবিতাগুলো টু ইজ কয় মিস্ট্রেস, দ্য ডেফিনেশন অফ লাভ এবং দ্য গার্ডেন, তাহলে দেখবা কমন যে কবিরা আছে এখানের মধ্যে, সিমিলার যারা, তুমি চিন্তা করলে দ্য গার্ডেন ওনার, তাহলে এইটা দিয়ে তো বড় ভাইয়ের আছে দ্য টুইক নাম গার্ডেন, ছোট ভাইয়ের হচ্ছে দ্য ডেফিনেশন অফ লাভ, আর বড় ভাইয়ের কি আছে দ্য লাভস গ্রোথ। এভাবে মিলে মিলে পড়বে, আপন ভাই না আবার। পর আবার কবি আরফিন ভাই ক্লাসে বলছে যে ইন্ডু মার্বেল আর হচ্ছে আপন ভাই, এগুলো তো বইতে নাই। অনেকে আবার হিউমার ধরতে পারে না। ওকে, তো এখন মার্বেল ভাই হচ্ছে বোঝা যাচ্ছে সেও কম না, গুরু, সে গুরুকে ফলো করছে। কয় মানে কি, মানে খুবই লাজুক একটা মেয়ে, হ্যাঁ, টু ইজ কয় মিস্ট্রেস, ওনার লাজুক বউকে বলতেছে। হ্যাঁ, তো তার প্রেমিকারে তোমার হচ্ছে যে বলছে প্রেমিকাকে তে এক জায়গায় নিয়ে গেছে। তো এক জায়গায় না নিয়ে যাওয়ার পরে প্রেমিকা তো খুব লজ্জা পাইতেছে এখানের মধ্যে। তো যে বলছে তুমি এত লজ্জা কেন পাচ্ছ তুমি, আর আমাদের টাইম নেই, সময় তো খুবই কম, আসো আমরা ভালোবাসাবাসি করে ফেলি। তো কবি একটা কথা বলছে তার প্রেমিকারে, হ্যাড উই বাট উড এনাফ অ্যান্ড টাইম দিস কয়নেস লেডি ও হ্যাড নো ক্রাইম। যদি অনেক সময় থাকতো তাইলে আসলে এখানের মধ্যে তোমার এই যে কয়নেস, তোমার এই যে লাজুক, এইটার মধ্যে আসলে কোনো ক্রাইম হতো না। আমরা আসছি ভাই 1-1.5 ঘন্টার জন্য, এখন যদি ভালোবাসাবাসি তাড়াতাড়ি করে ফেলতে হবে। এখন কবি বলছে যে যে যদি আমাদের মিলনে যথেষ্ট সময় থাকতো, এবং সে যদি তার নুহের প্লাবনের, মহাপ্লাবনের 10 বছর আগে থেকে যদি ভালোবাসা শুরু করতে পারতো, তখন এনা কথা ছিল। সময় তো খুবই কম। কই বলছে বাট অফ মাই ব্যাক আই অলওয়েজ হিয়ার টাইমস উইংড চ্যারিয়ট হারিং নিয়ার। আমি শুনতেছি সময় খুব তাড়াতাড়ি দিয়ে আসতেছে, টাইম নেই আমাদের, তাড়াতাড়ি করো, এখানে তুমি এত লজ্জা কেন পাচ্ছ? হ্যাঁ, এখন তো সময় ভালোবাসার, তুমি এত লজ্জা কেন পাচ্ছ? কারণ টাইম তো আমাদের খুবই কম। এবং কই বলছে যে সৌন্দর্য তো ক্ষণস্থায়ী, যে আমরা তো আসলে দুইজন কবরে চলে যাব। তো যতদিন আমরা আমাদের যৌবন থাকতে থাকতে আমরা অনেক ভালোবাসাবাসি করে ফেলতে হবে। এবং কবি হচ্ছে যে বলে যে ওনার প্রেমিকার রূপটি হয়তো তিনি আর দেখতে পাবেন না, কারণ কবির মৃত্যুর পর প্রেমিকার রূপের যে চিত্র তার কবর প্রবেশ করবে না, দেহ ছাইভস্ম হয়ে যাবে। হ্যাঁ, যে দেহকে চাইলেও চাইলেও আলিঙ্গন করা যাবে না। খুব এই জন্য তার প্রিয়ার সাথে কিছুটা সময় খেলা করতে চাই। এবং এবং তিনি জানেন যে এই সময়টা স্থির থাকবে না, একদিন এই শরীরটা একদিন ছাই বর্ষে তোমার হচ্ছে যে রূপ নিবে। এই জন্য কবি একটু তার প্রেমিকাকে বলতেছে তুমি এর এত লজ্জা কেন পাচ্ছ, যে আমরা এখানের মধ্যে আমাদের সময় খুবই কম। তো টু ইজ কয় মিস্ট্রেস, এখানে উনি যে সময় যে খুবই শর্ট ভালোবাসার জন্য, এইটাকে হচ্ছে যে উনি এখানে দেখো, আমি সামনে কিন্তু কোশ্চেন কোশ্চেন থাকবে যে থিমটা কি কবিতার, তাহলে তুমি থিমটা বুঝো এখানে কি বুঝাচ্ছে। সামনে কাহুদ আছে, তখন তুমি এটা আনসার করতে পারবা। তাহলে এই যে সময় স্বল্পতা এবং তাড়াতাড়ি ভালোবাসার জন্য সে তার প্রেমিকাকে আহ্বান করছে। তার কয় মিস্ট্রেসকে সে বলছে যে তুমি এত লজ্জা কেন পাচ্ছ, আসো তাড়াতাড়ি আমরা ভালোবাসাবাসি করে ফেলি। এবং কবি বলছে যে এখানের মধ্যে আমরা যেটা জানি, যে তাহলে প্রথমে তার কয় মিস্ট্রেসকে সে বলছিল যে হচ্ছে বুড়ো হলে তো ভালোবাসা করার টাইম নাই আসলে। কিন্তু আসলে আমরা বাস্তবে কি জানি, ভালোবাসার কোনো বয়স নাই, যে কোনো বয়সে চাইলে ভালোবাসা করা যায়। তো এখন আসে দেখি মার্ভেলের চিন্তা ভাবনা কি চেঞ্জ আসছে কিনা। সে প্রথম বলছে যে এরকম যৌবন থাকতে থাকতে ভালোবাসাবাসি যা করার করে নিতে হবে, এরপরে মরে গেলে শেষ। তো দেখি মার্ভেলের মধ্যেও কোনো চেঞ্জ আসছে কিনা বড় ভাইয়ের মতো। এখন যে ভালোবাসার ডেফিনেশন দিচ্ছে, এই কি করতেছে সেখানের মধ্যে। প্রথমে সে বলছিল যে যৌবনে তোমার যৌবন থাকতে থাকতে ভালোবাসাবাসি যা করার করে ফেলতে হবে। এখন আসলে বুড়ে গেছে, এখন আর তো আর চিন্তা করলো শারীরিক ভালোবাসাকে প্রাধান্য না দিয়ে আধ্যাত্মিক ভালোবাসার উপর গুরুত্ব প্রদান করছে সে। প্রথমে সে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, সময় নাই, 1 ঘন্টা সময় বেশি মাত্র। তো এখন সে এইসব দেখতে ফিরে আসছে, প্রথমে বুঝতে পারছে যে ওগুলো আসলে ভালোবাসাবাসি না, সাময়িক ব্যাপার। ভালোবাসাকে উনি স্বর্গীয় বিষয় বলে মনে করেন, যেখানে আছে আছে কি অনন্ত চিরতৃষ্ণা আর হতাশার মিশ্রণ। কবি বলেন যে নিয়তি এমনই কঠিন আর নির্মম যে যে ওনার প্রেমিকাকে এবং ওনাকে 2 মেরুতে রাখছে এবং মিলতে দেয় না দুজনকে। কবি বলেন যে পৃথিবী, উনি পৃথিবীতে এ, তার প্রেমিকের সাথে দেখা করতে পারবে যদি পৃথিবীটা সমতল ক্ষেত্র যদি হইতো। হ্যাঁ, বাঁকা রেখা তো আসলে যে কোনো জায়গায় মিলতে পারে, কিন্তু কবি আর তার প্রেমিকা দুজন কি সরল রেখা অবস্থান করতেছে, এই জন্য ওরা মিলতে পারতেছে না। এবং কবি বলছে বক্ররেখা দ্বারা বোঝাচ্ছে কি শারীরিক প্রেম, আর সরলরেখা দ্বারা বলছে আধ্যাত্মিক প্রেম।
এই হচ্ছে বক্ররেখার প্রেম, শারীরিক যে প্রেমের ওইটা আসলে হচ্ছে না, ওইটার দরকারে নাই এটার। তার আধ্যাত্মিক প্রেম করতে যাচ্ছে, সরল রৈখিক তারা প্রেম করতে যাচ্ছে। তাহলে উনি প্রথম জীবনে ভালোবাসার ডেফিনেশন ভালো করে মনে বোঝে নাই, হ্যাঁ, পর জীবনে বুঝতে পারছে এটা। তাহলে প্রথমে সে হচ্ছে যে তার কয় মিস্ট্রেসকে বলছে যে আমাদের সময় কম, টাইম কম পাচ্ছি, তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি করো, একটু এত লজ্জা কেন পাচ্ছ। তো এই বলে সে বলছে যে আমরা ভালোবাসাবাসি করে ফেলি, পরে আমরা বুড়ো হয়ে যাব, আমাদের 6 বছর হয়ে যাবে বডি। প্রথম জীবনে বুঝতে পারে না, এবং তার গুরুর মতো সে পরে বুঝতে পারছে যে ভালোবাসার আসলে কোনো বয়স নাই, যে কোনো বয়সে ভালোবাসা করা যায়। শারীরিক প্রেমের থেকে আধ্যাত্মিক প্রেম অনেক গুরুত্বপূর্ণ। তো পরে সে ভালোবাসার ডেফিনেশনটাও সে দিয়ে দিছে। আশা করি তোমরা জন ডান এবং এন্ড্রু মার্বেল একসাথে পড়ার জন্য তোমরা এখন আর গ্যাঞ্জামটা হবে না। তো এন্ড্রু মার্বেলের কি বললাম, প্রথমে তার প্রেমিকারা বলছে সময় নেই, ভালোবাসাবাসি করি, পরবর্তীতে সে বলছে না এইসব ভালোবাসার দাম নাই, আমরা আসলে ভালোবাসার প্রকৃত যেটা আধ্যাত্মিক প্রেমের ব্যাপারে সে চলে আসছে। তো এতক্ষণ মনোযোগ দিয়ে যদি ক্লাস করো, তো চলো আমরা হচ্ছে যে আমরা এখন কিছু প্রশ্ন করে দেখি আনসার দিতে পারো কিনা। কুইজের মধ্যে এখানের মধ্যে 4টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট লিটারারি জনরা ইজ জন ডান অ্যাসোসিয়েটেড উইথ। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট লিটারারি জনরা ইজ জন ডান অ্যাসোসিয়েটেড উইথ। রোমান্টিসিজম, মেটাফিজিক্যাল পোয়েট্রি, ভিক্টোরিয়ান এরা, মডার্নিজম। পরের কোশ্চেনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ওয়ার্ক বা জন ডান। সবাই আনসার দিতে হবে, আমি নাহলে হচ্ছে যে ক্লোজ করতেছি না। তারপরের প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ ডান্স পোয়েম আ ভ্যালিডেকশন ফর ওয়েডিং মর্নিং। সেন্ট্রাল থিম কোনটা। লাস্ট কোশ্চেনটা হচ্ছে এন্টু মার্বেলস ফেমাস পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস ইজ অ্যান এক্সাম্পল অফ ফর হোম দ্য বেল টলস। এটা হচ্ছে যে হেমিংওয়ে, ওটা তো উপন্যাস, এটা তো কবিতা। একই নামে তোমার কবিতা উপন্যাস হতে পারে না, ওটা তো উপন্যাস, সেটা আমরা সামনে জানবো। জন ডানের কবিতা বলছি আমরা, ওকে ক্লোজ। প্রথম কোশ্চেন হোয়াট লিটারারি জনরা ইজ জন ডান অ্যাসোসিয়েটেড উইথ রোমান্টিসিজম। আমি একদম মারাই ফেলবো সবগুলারে। রোমান্টিক পিরিয়ড পড়াইছি আমি, রোমান্টিক পিরিয়ড তো এখনো পড়াই নাই। রোমান্টিক পিরিয়ড তো আমি আগামীকালের ক্লাসে পড়াবো। রোমান্টিক আসি না, রোমান্টিক আসবে তো তোমার ভিক্টোরিয়ান পিরিয়ডের পরে। কালকে ক্লাসে পড়বো ভিক্টোরিয়ান, এরপর আসবে রোমান্টিসিজম। রোমান্টিকতা তো আসেই না এখনো, তুমি বলছো রোমান্টিসিজম, আমি কি আসছে রোমান্টিসিজম? রোমান্টিকতা কি জিনিস সেগুলো তো এখনো পড়াই নাই এখনো, সেগুলো পরশু দিনের ক্লাসে আসবে। বুঝলে মেটাফিজিক্যাল পোয়েট্রি এগুলো। তুমি এই যে জাগতিক, এই যে ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করতে হবে না। ভিক্টোরিয়ানরা কি আমরা পড়াইছি? 4 জন বলছে ভিক্টোরিয়ানরা, নাউজুবিল্লাহ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ওয়ার্ক বাই জন ডান কোনটা। এখানের মধ্যে দ্য ফ্লি, প্রথমেই তো বলছে ক্লাসে শুরুতে দ্য ফ্লি নামক একটা কবিতা। কি বলছে তার মানে 49 জন মনোযোগ ছিল না। 49 জনের কোনো মনোযোগ ছিল না, বলছে ওনাদেরকে একটা পতঙ্গ কামড়া দিছে, মশা কামড়া দিছে। তার বলছে যে মশাটা, ওনার প্রেমিকা বলছে মশাটা মারি ফেলা দরকার, উনি বলছে না এই মশা মারা যাবে না, এটার ভিতরে আমাদের দুজনের রক্ত আছে। তাহলে ফ্লি কবিতাটা বলছে, তা মনোযোগ দাও নাই তোমরা। ডেথ বি নট প্রাউড, জন ডান আলোর পথে ফিরে আসছে, আলোর পথে ফিরে আসে উনি বলছেন মৃত্যুকে, বলছে যে মৃত্যু তুমি এরকম এত, তুমি ডেডলি না, তুমি আসলে তুমি কিছুই না, তুমি দ্য ওয়েস্টল্যান্ড। তার মানে আমরা এখানে কিছু 59 জন ক্লাসে মনোযোগ দিই নাই। তারপরে কোশ্চেন হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ ডান্স পোয়েম আ ভ্যালিডিকশন ফর বিডিং মর্নিং। এটা কি বলছে? এটা পাওয়ার অফ আনএকুয়েটেড লাভ, স্ট্রেংথ অফ স্পিরিচুয়াল বন্ড ইন লাভ, যে আমাদের মধ্যে যে বন্ডটা আছে এটা তো আমরা এবার ফ্রান্সে গেলে তো আমাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি হবে না, বন্ডেসটা অনেক শক্ত। এন্ড্রু মার্ভেলস ফেমাস পোয়েম টু ইজ কয় মিস্ট্রেস, এটা কিসের এক্সাম্পল? প্যাস্টোরাল পোয়েম মানে তো পল্লী কবিতা, এটা পল্লী কবিতা, এটা পল্লী কবিতা। এটা তো হচ্ছে একটা মেটাফিজিক্যাল পোয়েম। প্রেমিকার বলছে যে যে তুমি হচ্ছে যে এত লজ্জা কেন পাইতেছো, টাইম নেই আমাদের, এখানে বলে মেটাফিজিক্যাল। এটা বলে রোমান্টিক সনেট বলে, এটা কি সনেট, এটা রোমান্টিক। আমরা রোমান্টিক যুক্ত পড়াই নাই, এটা আসবে আমাদের পরশুদিনের ক্লাসে, রোমান্টিক তো পড়াই নাই এখনো। মানে প্রেম করলেই প্রেমই মানে কি রোমান্টিক, প্রেম মানে প্রেম থাকলেই কি রোমান্টিক নাকি? রোমান্টিক আরেক জিনিস, সেটা আমরা সামনে আমরা পরশুদিনের ক্লাসে পড়াবো রোমান্টিক কি জিনিস। ও মনে করছে প্রেম মানে রোমান্টিক। আমরা একজন রিলিজিয়াস পোয়েট পাইছিলাম, আমরা জন ডান ভাই, সে শেষ জীবনে আলোর পথে ফিরে আসছিল এবং সে অনেক রিলিজিয়াস হয়ে গেছিল, হুজুর হিসেবে সে চাকরি নিয়েছিল, প্রিস্ট হিসেবে। আমাদের আরেকজন আমরা হুজুর, ওনার নাম হচ্ছে জর্জ হারবার, উনি কিন্তু রিয়েলি হুজুর, হ্যাঁ। তো হুজুর তোমার হচ্ছে যে তোমাদের মতো যারা প্রেমে ছাকাটা দেখাইছো, তো ওদের উদ্দেশ্য নিয়ে একটা কথা বলছে। কি করো প্রেমে ছাকা খাওয়ার পর, তোমরা কি করো প্রেমে ছাকা খাওয়ার পরে? উল্টাপাল্টা কাজ করো, হাতের ইয়া করে দাও। আমরা আগে দেখতাম যে ব্লেড দিয়ে হাত কাটতেছে, এরকম জিনিসপত্র করতো, বিড়ি খাই, তারপরে তোমার হচ্ছে যে অনেক এগুলো করে। তো জর্জ হারবার্ট একটা কথা বলছে, লিভিং ওয়েল ইজ দ্য বেস্ট রিভেন্স। যে তোমরা ছাড়া গেছে, তুমি ওরে দেখাই দাও বিসিএস ক্যাডার হয়ে, তুমি ম্যাজিস্ট্রেট হয়ে দেখাই দাও ওরে। সুতরাং তুমি যদি ঠেকা খাও, তুমি আরো ভালোভাবে বাঁচার চেষ্টা করবে, তুমি তুমি খাও দাও ফুর্তি করো, বিসিএস ক্যাডার হও, হয়ে হয়ে তুমি কি নিবা? তারপরে প্রতিশোধ নিবা। হ্যাঁ, মেয়ের বাবা তো তোমার বলছো যে তুমি কি করো, তোমার তো চাকরি বাকরি নাই, তোমাকে হয়তো দেয় নাই তোমাকে, কিন্তু তুমি বিসিএস ক্যাডার হয়ে ভালোভাবে বসবাস করে লিভিং ওয়ে ভালোভাবে তোমার জীবনটা গুছায়া
তুমি রিভেঞ্জটা নাও। জর্জ হারবার্ট হুজুর তোমাদেরকে ওই আম, বুদ্ধিটা দিছে। হারবার্ট সে কিন্তু জন ডানের মতো চাকা গায়ে হুজুর হয় না, সে এমনি হুজুর সে। দেখি তার কি কি কবিতা। তাহলে দেখো ওনার নামটার সাথে তুমি কানেকশন করবে, এটা হুজুর ছিল। আচ্ছা হুজুর যেহেতু ছিল, কি কি লিখছে আমরা কবিতা বিষয়বস্তুটা দেখি। স্টার উইংস, স্টার উইংসের মধ্যে কি চাইছে সে? স্টার উইংস বলতে কাকে বুঝাইছে সে? স্টার উইংস বলতে সে যীশু খ্রিস্টের আগমন কামনা করছে। স্টার উইংস বলতে সে বুঝাইছে যে যিশু আসবে, যিশুর পুনরুত্থান হবে। এবং কবি বলছে যে ঈশ্বর তোমার হচ্ছে যে মানুষকে সৃষ্টি করছে অনেক কিছু দিয়ে, কিন্তু মানুষ মানুষ সেটাকে দূরে সরে দিছে তার বুদ্ধির ভুলে। শেষ পর্যায়ে দারিদ্র চরম সীমে উপনীত হয়েছে, নানা শোক তাপ পাপ বেদনা গ্লানি বইতে হচ্ছে। এই জন্য কবি অনুতপ্ত হয়েছে, ঈশ্বরের কাছে অনুরোধ জানাইছে যে নতুন করে যাতে জাগরণ ঘটায়, এবং এর মাধ্যমে যাতে নতুন করে পুনরুত্থান দিবসের সঙ্গীত যাতে তোমার জাগ্রত হয়। উনি স্টার উইংসে করে প্রভুর কাছে উনি স্বর্গলোকে চলে যাবেন। তাহলে উনি যীশু খ্রিস্টকে উনি বলছে যে যিশু আপনি এসে আমাদের উদ্ধার করেন, এবং আমি এরকম স্টার উইংসে চলে আমি আবার সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে চাই। তো তুমি বললা যে ভাই আপনি তো বলছেন যে আমরা কবির নাম দেখে এবং তার লিটারি জনরা দেখাই আমরা তাকে মনে রাখতে পারবো। দেখো হারবার্ট হুজুর, দেখো হুজুরদের এখানের মধ্যে একটা কলার থাকে, দেখো এখানে মধ্যে কলার থাকে তাই না, এই যে বড় একটা কলার থাকে। এইটা এই যে তোমার হচ্ছে একটা বন্ধনী থাকে, এই বন্ধনী দিয়ে তুমি মনে রাখবে, এই বন্ধনী বলতে বোঝাচ্ছে আসলে ডিসিপ্লিন, শৃঙ্খল। তাহলে দ্য কলার বা গলা বন্ধনী, হ্যাঁ, এই গলা বন্ধনী কি আর থাকে তোমার প্রেস্টেড থাকে এখানের মধ্যে। তাহলে এখানে গলা বন্ধনীটা হচ্ছে একটা রূপক। গলা বন্ধনী দ্বারা উনি বুঝাইছে একটা মানুষের শৃঙ্খলিত রূপ। যে তোমার হচ্ছে যে কবি বলেন যে এই যে সংসার, হ্যাঁ, আমরা যখন তোমার সৃষ্টিকর্তার কাছে যখন পৌঁছাতে যাই, সংসার আমাদেরকে একটা খাঁচায় আবদ্ধ করে রাখছে। কবি বলছে খাঁচার বন্ধন থেকে উনি মুক্ত হতে চান। ওনার একটা স্বাধীন সত্তা আছে, যে উনি এই বন্দিদশা সংসারের বন্দিদশায় উনি এরকম আটকায় পড়া, উনি সারা জীবন হতাশার দীর্ঘশ্বাস উনি চর্চা করবেন নাকি। কই মনে করেন ওনার সামনে বের হওয়ার একটা খোলা পথ আছে, তার আত্মা পুরোই স্বাধীন। কেউ তাকে এই যে সংসার মংসার এগুলো আটকে রাখতে পারবে না, এগুলা জীবনটা একটা খোলামেলা রাস্তার মতো। তা দ্য কলার নামটা শুনলে মনে রাখবো, দ্য কলার, আচ্ছা কলার এটা, এটা মানে গলা বন্ধনী। তো গলা বন্ধনী বলতে বুঝেছে যে এখানের মধ্যে মানুষ সংসার, এই যে আশেপাশে আমাদের এত কাজ এত ডিউটি, এগুলো চা মানুষ আসলে আবদ্ধ হয়ে গেছে, এটা থেকে উনি মুক্তি লাভ করতে চান। দ্য টেম্পল, তাহলে টেম্পল নাম শুনে তুমি কি মনে করবা? টেম্পল, আচ্ছা টেম্পলে মানুষ কেন যায়? টেম্পলে যায় মানুষ হচ্ছে গডের সাথে রিলেশনশিপ করার জন্য। ওখানে যাই তুমি গডের সাথে সম্পর্ক স্থাপন করবা। তাহলে টেম্পল কবিতাটার থিমটা হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন গড অ্যান্ড ম্যান, সৃষ্টিকর্তার সাথে মানুষের যে সম্পর্ক, এটাই হচ্ছে টেম্পল কবিতার থিম। তাহলে আমরা হারবার্টের তিনটা কবিতা এই মনে রাখতে পারবো। স্টার উইংসে সে বলছে যীশু খ্রিস্টকে যাতে আসে, যীশু খ্রিস্টের আসলে তাকে উদ্ধার করবে, এবং সে পাখাই চড়ে সে আল্লাহ কাছে সে চলে যাবে। দ্য কলার, কলার হচ্ছে এই যে কলার গলাবন্ধনী, এই গলাবন্ধনী, হ্যাঁ, এই গলাবন্ধনী সে ডিসিপ্লিন বুঝাইছে এখানের মধ্যে, যে সংসার ধর্মে আটকে আছি আমরা, আমরা মানবত্তা মুক্তি পাচ্ছে না এখান থেকে, হ্যাঁ, বউরা ডিস্টার্ব করে, ঝামেলা করে, পেইন দেয় অনেক। তো এইগুলোর থেকে থাকা যাবে না, এরকম সে তার আত্মাকে সে মুক্তি দিতে চাচ্ছে। টেম্পলের মধ্যে টেম্পল এখানে সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক স্থাপন হয়। তাহলে স্টার উইংস, দ্য কলার এবং টেম্পল, এই তিনটা কবিতার নাম শুনলে মনে হবে এটা কোনো একটা হুজুর লিখছে। হুজুরের নাম জর্জ হারবার্ট। হুম, জর্জ হারবার্ট। তাহলে আমরা মেটাফিজিক্যালদের মধ্যে আমরা হচ্ছে যে কাকে পড়লাম? প্রথমে আমরা জন ডানকে পড়ছি, গুরু, তারপর গুরুর শিষ্য মার্বেলকে পড়ে ফেলছি, এবং গুরুর মধ্যে শেষের দিকে হুজুর হওয়ার প্রবণতা দেখা গেল, এখানের মধ্যে হুজুর হয়ে গেছে। মার্বেলও শেষের দিকে ভুল বুঝতে পারছে, সে আসলে একদম শারীরিক প্রেমের উদ্দেশ্যে চিন্তা করছে। আর হারবার্টটা এমনিতেই হুজুর সে। তাহলে আমরা হুজুরদের পড়া শেষ করে ফেললাম, মেটাফিজিক্যাল পোয়েট্রি আমাদের মোটামুটি শেষ, কবিতা শেষ। এখন একটু নাটক ফাটক নিয়ে আগাই চলো। তো আমাদের তাহলে মেটাফিজিক্যাল শেষ, এখন আসো আমরা নাটক আগাই। আমাদের প্রথম নাটকার বেন জনসন, যাকে বলা হয় সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ড্রামাটিস্ট আফটার উইলিয়াম শেক্সপিয়ার। তাইলে বেন জনসন সে কিসের কিসের আব্বা দেখি তো? সে হচ্ছে ফাদার অফ ইংলিশ রিয়েলিস্টিক কমেডি, রিয়েলিস্টিক কমেডির ফাদার, এবং কমেডি অফ হিউমারের ফাদার সে। এবং কমেডি অফ হিউমার জিনিসটা কি সেটা আমরা আসতে দিচ্ছি সামনে। তাই সে হচ্ছে রিয়েলিস্টিক কমেডির ফাদার, এবং সে হচ্ছে কমেডি অফ হিউমারেরও ফাদার। এই কমেডি হিউমার বলতে হিউমার মানে কিন্তু তোমার হাস্যরস না, হিউমার তখন মধ্যযুগের একটা আইডিয়া, আমরা আসতে দিচ্ছি এখানে। 1616 সালে দুটো ঘটনা ঘটছে, শেক্সপিয়ার মরে গেছে, এবং আমাদের এই জনসনকে ওনাকে রাজকবি বানানো হয়েছে। তো রাজকবি বানানো হওয়ার পরে এখানের মধ্যে আমরা দেখি যে তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম কী কী আছে এখানের মধ্যে। আমরা মেনলি তার নাটকগুলো মেনলি এখানে মনে রাখবো। হিউমার শব্দটা কোত্থেকে আসছে? হিউমার হলো আমরা যে কৌতুক বলি হিউমার, সেই হিউমার না। এটা চিকিৎসা বিজ্ঞানের ভাষা অনুযায়ী মধ্যযুগে হিউমার বলতে মানুষের চারটা দেহরস, যে
প্রথম দুই রস হচ্ছে ব্লাড, যেটা প্রফুল্লতা এবং উচ্ছলতার প্রতীক। পরটা হলো ফ্লেম, যেটা ঠান্ডা এবং নিরশক্ত মেজাজ। ইয়েলো বাইল, এটা হচ্ছে ক্রোধ এবং উত্তেজনার প্রতীক। ব্ল্যাক বাইল হচ্ছে বিষণ্ণতা এবং চিন্তাশীলতার প্রতীক। তাহলে কারো যদি ব্ল্যাক বাইল বেড়ে যায়, তাহলে ওর মধ্যে মেলানকলি কাজ করবে, ডিপ্রেশনে পড়ে যাবে, সে মন খারাপ থাকবে। যার মধ্যে ইয়েলো বাইল বেড়ে যাবে, ওর মধ্যে প্রচুর ক্রোধ উত্তেজনা কাজ করবে, উত্তেজনার চোটে সে বারবার জুমের মধ্যে সে হ্যান্ড রেস করবে। যার ফ্লেম বেশি থাকবে, সে খুব ঠান্ডা থাকবে, নিরাসক্ত, কোনো যে ভালো লাগে না, হ্যাঁ ওর টোকাইলেও সে হচ্ছে কোনো কথা বলে না, কুইজে রেসপন্স করে না। ব্লাড বেশি থাকলে ও খুবই প্রফুল্ল এবং উচ্ছলতার মধ্যে দেখা যাবে। যে কোনোটা রস বেড়ে গেলে তখন চরিত্রের মেজাজ আচরণের প্রকাশ ঘটে। এটা ছিল হিউমারের ধারণা। এই ধারণাটাকে সে তার নাটকে কাজে লাগাইছে। এই কমেডি হিউমারের বৈশিষ্ট্যটা কি? যারা হুমানের মধ্যে নাটক দেখো, ওরা জিনিসটা বুঝতে পারবা যে অতিরঞ্জিত চরিত্র থাকে, দেখবা যে ফারুক আহমেদ চরিত্র সবসময় একই রকম থাকে, ডক্টর আজাদের চরিত্র সবসময় একই রকম ভাবে থাকে, দেখবা ফারুক আহমেদ সবসময় একইভাবে হিউম্যান দিয়ে কথা বলে, হ্যাঁ। দেখবা উনি খুবই একটা রাগান্বিত এরকম থাকে, মাঝে মধ্যে এরকম একটা ক্যারেক্টার থাকে ফারুক আহমেদের, হুমানের মধ্যে বেশিরভাগ নাটকের মধ্যে খুব খুব রাগান্বিত টাইপের থাকে সে খুবই। তাহলে অতিরঞ্জিত চরিত্র হয় খুব রাগান্বিত, কেউ চির বিষণ্ণ, কেউ চির নিরাসক্ত, এটা ওই হিউমার দ্বারা প্রভাবিত। যে ব্যক্তিত্বকে এখানে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়, যেটা দর্শকদের জন্য খুবই হাস্যকর, হ্যাঁ। এই যে বিভিন্ন হিউমার দ্বারা আসলে এই মজার মজার পরিস্থিতি এবং সংঘাত সৃষ্টি করে দর্শকরা মজা দেয়। এর উদ্দেশ্য ছিল মানুষের ত্রুটি এবং সামাজিক সমস্যাগুলোকে হাস্যকরভাবে উপস্থাপন করা। এটা ছিল আমাদের বেন জনসন ভাইয়ের তার এই যে কমেডি অফ হিউমারের মূল লক্ষ্য। তো আমাদের ওনার প্রথম যে নাটক সেটা হচ্ছে দ্য কেজ ইজ অল্টার্ড, কেস উল্টাই গেছে, দ্য কেস অল্টার্ড, ওনার প্রথম নাটক। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু তথ্য নাই আমাদের জন্য। ওনার প্রথম নাটক দ্য কেস ইজ অল্টার। এখন আসো না গুরুত্বপূর্ণ নাটকগুলো, এই চারটার নাম মনে রাখবো আমরা, হ্যাঁ। দ্য কেস ইজ অল্টার ওনার প্রথম নাটক, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু না, এই চারটা, হ্যাঁ। কি কি? দ্য সাইলেন্ট উইমেন, সাইলেন্ট ওমেন, অ্যালকেমিস্ট, ভলপনি, এভরিম্যান ইন ইজ হিউমার। তো এভরিম্যান ইন ইজ হিউমার এটা এমনি মনে থাকবে, ভলপনি মনে থাকবে কাহিনী জানলে। অ্যালকেমিস্ট নিয়ে আমরা একটু ব্যাস লাগাবো, কারণ অ্যালকেমিস্ট নামে একটা বেস্ট সেলার উপন্যাস আছে। সাইলেন্ট ওমেনও এটা আমাদের মনে থাকবে, কারণ জনসন কিন্তু ওমেনদের নিয়ে যথেষ্ট হাস্যরস করছে। সে বলছে মেয়েরা ফেসের দিকে যতটা নজর দেয়, বুদ্ধিগত নজর দেয় না, করা শুধু ফেস ওয়াশ টেস ওয়াশ ইউজ করে, খুব মেয়েদের নিয়ে এসে ভালোই ট্রল করছে। তো যাই হোক, আমরা, আচ্ছা আমি যে স্লাইডের মধ্যে পোস্টারগুলো যে দেই, এই পোস্টারগুলো কি তোমরা খেয়াল করো? কারা কারা খেয়াল করো হাত তুলো। এই যে পোস্টারগুলো যে দেই, এটা খেয়াল করো কারা কারা? খেয়াল করবে পোস্টার, খেয়াল করবে, দেখো কি লেখা আছে, ভলপনি অর দ্য ফক্স। দেখা একটা পোস্টার ছিল না, গর্ভডাক, গর্ভডাকের নিচে কী ছিল, গর্ভডাক অর ফ্যারেক্স অ্যান্ড পরেক্স, ট্রাজেডি অফ ফ্যারেক্স অ্যান্ড পরেক্স, তাই না? এই পোস্টারগুলো খেয়াল করবা, কি লিখছে, ভলপনি অথবা দ্য ফক্স, ভলপনি অর দ্য ফক্স, পোস্টারগুলো খেয়াল করবা যেখানে কী দেওয়া হচ্ছে। এটা এমনি তোমার হাস্যরসের জন্য দেওয়া হয় না, এটা কোনো একটা সিগনিফিকেন্স আছে, হ্যাঁ। তো দেখো এখানে কারা কারা অভিনেতা, এদেরকে দেখতেছে, ভলপনিকে দেখা যাচ্ছে, প্যারাসাইটকে দেখা যাচ্ছে আশেপাশে, খুব বুট লিকিং করতেছে। দেখি কারা কারা ক্যারেক্টার। এখানে মেইন ক্যারেক্টার, সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে ভলপনি, সে খুবই ওয়েলদি, ধূর্ত লোক। তাহলে ভলপনি একটু লেখা মনে একটু ছোট হয়ে গেছে না, কিন্তু এই স্লাইডগুলো যখন তোমরা পেয়ে যাবে তখন তোমরা একটু জুম করে পড়ে নিও। এলো ভলপনি, সে হলো খুবই উইক পার্সন, খুবই ধনী, ওয়েলদি, আরও তার টাকা পয়সা দরকার তার। মস্কো হলো প্যারাসাইট, পরজীবী, হ্যাঁ। মস্কো হলো প্যারাসাইট, তাহলে মস্কা, মস্কো হচ্ছে প্যারাসাইট, এবং মস্কো হলো ওর সার্ভেন্ট, ওর হচ্ছে দাস, চাকর ওর, হ্যাঁ। এখানে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের মধ্যে দেখা যাচ্ছে তোমার, আমরা দেখতে পাচ্ছি করবাচ্চিও, এবং তোমার হচ্ছে করবাচ্চিও খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, গ্রিডি, সে লোভী। তাহলে করবাচ্চিও সে হচ্ছে খুবই লোভী এখানের মধ্যে। আর হচ্ছে করভিনো, এও লোভী। তাহলে করভিনো হচ্ছে লোভী ব্যবসায়ী, এমন লোভী সে তো ওর বোরে দিয়ে দান করে দেয় ইয়াকে, তোমার হচ্ছে ভলপনিকে ওর বোরে দিয়ে দেয়। আর ভলতোরে এখানে খুব, ভলতোরের লয়ার এখানের মধ্যে, লোভী লয়ার এখানের মধ্যে। কি নাম এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ভলপনি, যে নিজে সেন্ট্রাল ক্যারেক্টার, মস্কা হলো ওর চাকর, করবাচ্ছিও এবং করবিনো এরা দুজন হচ্ছে গ্রিডি ম্যান। তোমাদের করবিনো নিজের বোরে দিয়ে দেয় এখানে। করবাচ্ছির পোলা বোনারিও, নাম মনে রাখা লাগবে না, লাস্টে হচ্ছে যে এখানে তোমার সে হেল্প করে যে করবিনোর বোর উদ্ধার করতে। ভলতর হলো এখানে লয়ার। তাহলে কি কি ভল্পনি আছে, সে হচ্ছে ধনী এবং প্রতারক ব্যক্তি, ও ভান করে যে ও মৃত্যুসজ্জা আছে। মস্কো হইলেও তোমার ভল্পনির দাস, খুবই চালাক ষড়যন্ত্রকারী সে। ভলতরে সে হলো লয়ার, লোভী। করবাচ্ছিও করবিনো এরাও লোভী, করবিনোর ব্যবসায়ী। সিলিয়া হচ্ছে করবিনোর বউ, নিরীহ সে খুবই। আর বোনারি হলো করবাচ্ছিওর পোলা, যে আবার ভালো বেশ। কাহিনী কি, কাহিনী হচ্ছে তোমার
ভল্পনি মৃত্যুসজ্জা আছে বলে ভান করে। ভল্পনি তো অনেক পয়সাওয়ালা, তার অনেক হীরা জানা, অনেক কিছু, তোমার হীরা জহরত অনেক কিছু, গোল্ড, বিটকয়েন, হ্যাঁ, ইথারিয়াম, অনেক বিটকয়েন ছিল তার। তো সবাই বিটকয়েনের লোভে বলতেছে যে যে এগুলো কেমনে পাইতে পারি। এবং ভল্পনি নিজের মৃত্যুসজ্জায় আছে বলে সে ভান করে, যাতে লোভী ব্যক্তিরা তার সম্পত্তি লাভের আশায় তাকে মূল্যবান উপহার দেয়। কয় তোমাদের কাছে কি কি আছে, সোনা দানা বিটকয়েন কি কি আছে নিয়ে আসো, আমরা দেয় ওগুলা। তো এই যে ভলতরে যে লয়ার লোভী, করবাচ্ছিও লোভী, করবিনো লোভী, এরা ওই ভল্পনি সম্পদের জন্য প্রতিযোগিতা শুরু করে। তো করবাচ্ছিও চিন্তা করে ওর পোলা বোনারিও কিছু কিচ্ছু দিবে না, সব তোমার বল্পনিকে দিয়ে দিবে। কারণ বল্পনি কিছু দিয়ে দেয়, বল্পনিকে যদি খুশি করতে পারে উপর টুপর দিয়ে, তাহলে তো হচ্ছে যে অ্যাটলিস্ট সে বল্পনির উত্তরাধিকার, এত বিটকয়েন আছে ওর, এগুলা উত্তরাধিকার হবে। করবিনও কয় আপনি আপনার পোলার উত্তরাধিকার থেকে বঞ্চিত করবেন? আমি তাইলে আমার বড় দিয়ে দিব, হ্যাঁ। তখন তোমার আসলে এই প্লটগুলো যে করে এখানে, এগুলো ওই মস্কা হচ্ছে যে এই প্রতারণার আসল কারিগর। সে প্রত্যেক লোভী ব্যক্তিরে বলে যে আপনি হইতেছেন, আপনি হবেন, আপনি আপনি একটু খুশি করে ফেলেন আপনি আমাদের বসরে। তার ফলে প্রতিটা চরিত্র আরো দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, আরো লোভী হয়ে ওঠে। আপনি সব পাবেন, সব বিটকয়েন আপনি পাবেন, আপনি একটু আপনি কি কি আছে আরো নিয়ে আসেন। করবিনও করো পাচ্ছি তোর পোলারে বঞ্চিত করবো, দুঃশালা আমার বউরে দিয়ে দেবো আমি দরকার হলে। হচ্ছে যে বউ দিয়ে কী করবো, সেও ওর বউরে পাঠিয়ে দেয়, হ্যাঁ, সম্পত্তি পাওয়ার সম্ভাবনা যাতে বাড়ে। তো তোমার ভল্পনীয় সিলিয়ারকে পছন্দ করছে, তবে তাকে অপমান তোমার হচ্ছে যে করে নাই, হ্যাঁ। ওর সাথে দেখা যায় বাঙালিদের সাথে মিল আছে, হ্যাঁ। এক জায়গায় তো বিমানে করে তোমার কয়েকজন লোক যাচ্ছিল, একজন হচ্ছে তোমার সুইস, একজন হচ্ছে জার্মান, আরেকজন হচ্ছে তোমার আমাদের বাঙালি, হ্যাঁ। তো ওরা ওদের তোমার ধন সম্পদ, ওরা এগুলা নমুনা দিচ্ছিল আর কি। তো এখন সুইস যে করছে ধন সম্পত্তি অনেক আছে এটা দেখানোর জন্য, ও বিমানে জানলা দিয়ে রোলেক্স ঘুরিয়ে আসলো একটা, এটা ফালাই দিছে। সবাই বলে, আরে তোমরা কি করতেছো কি করতেছো? কয় আরে এগুলো আমাদের দেশে অনেক পাওয়া যায়, হ্যাঁ, সে বুঝাচ্ছে যে সে অনেক ধনী। তো জার্মানি যে ওর হাতে অনেক ডলার অনেক টাকা পয়সা অনেক কিছু ছিল, তো সে ওগুলো ফালাই দিছে। তো আরে আপনি কি করলেন, ফালা দিচ্ছেন এগুলো? আর না, এগুলো আমাদের দেশে অনেক পাওয়া যায়, বাঙালি ওর তো ফালানোর কিছু নাই, ওর বোরে ফালা দিছে। আরে আপনি বোরে ফালা দিলেন? আর না, আমাদের দেশে এগুলো অনেক পাওয়া যায়। তো এখন এই করভিনও দেখা যাচ্ছে সেই স্ত্রীর প্রতি খুবই নির্মম এগুলো। তোমার হচ্ছে যে আচ্ছা, এটা কিন্তু আবার আমি তোমাদেরকে বলি নাই, আবার তোমরা আবার মাইন্ড করিও না, সে তার বউরে এখানের মধ্যে পাঠাই দিয়েছে এটা। তো আমাদের এই যে এরা সম্পত্তি বিটকয়েনগুলো পাওয়ার জন্য এই যে এত যে লোভ, তো এই লোভ থেকে আসলে এখানে পুরো ষড়যন্ত্রটা, এটা প্রতারণা প্রকাশ করে দেয় বোনারিও, হ্যাঁ, করবাচ্ছে পোলা। এবং এই বোনারিওটা সে হচ্ছে সিলিয়াকে বল্পনের হাত থেকে বাঁচায়, এবং তার বাপ যে বিশ্বাসঘাতক এটাও সে জানতে পারছে এখানের মধ্যে। পরে মস্কা শেষ, মস্কা মানে চাকর যে আর কি, চাকর কয় আমি বল্পনের উত্তরাধিকারী, এবং সে ওই বল্পনিকে বোকা বানানোর চেষ্টা করে। বলকেন এই বেটা আমি কি মরে যাচ্ছি নাকি, আমি তো বান ধরছি এগুলোর মধ্যে, হ্যাঁ। তার ফলে ওর প্রতারণাগুলো ফাঁস হয়ে যায়। এটা হচ্ছে বেশি বিখ্যাত নাটক বল্পনি। এগুলো আমাদের করবিনও ও হচ্ছে যে বল্পনিকে ওর বউরে দিয়ে দেয়। তাহলে আমরা বল্পনি নাটকের মধ্যে কী কী পাচ্ছি? বল্পনি নাটকের মধ্যে মেন ক্যারেক্টারটা হচ্ছে তোমার যে বল্পনি সে নিজে ধনী, মস্কা হলো ওর চাকর, ভলতরে ও হচ্ছে তোমার লোভী আইনজীবী, করবাচ্ছিও লোভী, করবিনও লোভী, এবং ওর বউরে শুদ্ধ দিয়ে দেয়। আর করবাচ্ছিও ওর পোলাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার ট্রাই করে, এবং ওর পোলা বোনারিও, এবং শেষ পর্যন্ত বাঁচাই সবাইকে। সিলি হলো করবিনোর নিরীহ এবং দুঃখী স্ত্রী। আমাদের জনসনের একটা মাস্টারপিস হচ্ছে বার্তোলোমিও ফেয়ার, একটা মাস্টারপিস বার্তোলোমিও ফেয়ার থেকে গুরুত্বপূর্ণ তথ্য নেই, এটা মনে রাখো শুধু ওনার একটা মাস্টারপিস বার্তোলোমিও ফেয়ার। দ্য অ্যালকেমিস্ট এটা ওনার একটা আরেকটা কমেডি। এটা হচ্ছে যে এখানে অর্থ লালসার চিত্রটা এখানে ফুটায় উঠছে। এখন অ্যালকেমিস্ট নামে তোমরা একটা বেস্ট সেলার নোভেলের নাম জানো, হ্যাঁ, যে ওয়ার্ল্ড বেস্ট সেলার একটা নোভেল আছে অ্যালকেমিস্ট নামে, এটা লিখছিল পাওলো কোয়েলো। তাহলে এটা হলো নোভেল মডার্ন যুগে অ্যালকেমিস্ট। আর জনসন যেটা লেখছে সেটা হচ্ছে দ্য অ্যালকেমিস্ট, এটা হচ্ছে একটা কমেডি, একটা নাটক। আশা করি বুঝতে পারছো এখন। তাহলে আমাদের জনসন ভাই ওনার মেইন আমরা কী কী মনে রাখবো? আমরা মনে রাখবো ভলপনি, অ্যালকেমিস্ট, বার্থোলোমিউ ফেয়ার, এভরি ম্যান ইন হিজ হিউমার, দ্য সাইলেন্ট উমেন। মোটামুটি এগুলোই জনসনের সবচেয়ে বিখ্যাত প্লে। এবং উনি কী হয়েছিল, শেক্সপিয়ার যে বছর মারা যায় ওই বছর উনি পোয়েট লরিয়েট হয়েছিল। এই হলো আমাদের জনসন ভাই। চলো আমরা এখন জনসনের পরে চলে যাব আমরা জন ওয়েবস্টার। ওয়েবস্টার থেকেও আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই, অল্প কয়েকটা নাটক পড়তে হবে। তবে সে শেক্সপিয়ারের মৃত্যুর পরে এখন গ্লোব থিয়েটারের উত্তরাধিকার কে হবে, গ্লোব থিয়েটারটা কে চালাবে? তোমরা জানো গ্লোব থিয়েটারটা শেক্সপিয়ার তার বন্ধু বান্ধব নিয়ে শুরু করছিল। তো ওয়েবস্টার বলছে উনি হচ্ছে যে শেক্সপিয়ারের গ্লোব থিয়েটারের উত্তরাধিকার। তো ওনার বিখ্যাত নাটক হচ্ছে দ্য ডাচেস অফ মালফি।
এটা ওনার সবচেয়ে বিখ্যাত, দ্য ডাচেস অফ মালফি, এটা একটা রিভেন্স প্লে। আর এর বাইরেও তুমি আরও দুটো নাটক, দ্য হোয়াইট ডেভিল এবং দ্য ডেভিলস ল কেস। তো আমি তোমার জন উইস্টারকে তোমার ওনার দুটা মনে রাখছি এভাবে, যে ওনার মধ্যে ডেভিল আছে, তাহলে হোয়াইট ডেভিল এবং ডেভিলস ল কেস, এই দুটো জন উইস্টারের। ডাচেস অফ মালফি তো ওনার সবচেয়ে বিখ্যাত। ধরো একজন রাইটার যদি তুমি একটা নাটকের নাম বলতে বলো, তো বেন জনসনের তুমি বলো ভলবনি, রাইট? শেক্সপিয়ারের তুমি হয়তো হ্যামলেট বলবা, বা অন্য রোমিও জুলিয়েট কিছু একটা বলবা। কিন্তু জন উইস্টারের একটা বিখ্যাত, তুমি একটা যদি বলতো তুমি বলবা ডাচেস অফ মালফি। তাহলে এটা আমরা মনে থাকবে। আর হোয়াইট ডেভিল এবং দ্য ডেভিস লকেস, 3D, 3D। তাহলে হোয়াইট ডেভিল, ডেভিস লকেস এবং ডাচেস অফ মালফি, তার মধ্যে ডাচেস অফ মালফিটা হলো রিভেন্স প্লে। আর হোয়াইট ডেভিল এবং ডেভিস লকেস এগুলো হচ্ছে যে ট্রাজেডি। তুমি ডেভিস লকেসকে তুমি ট্রাজি কমেডিও বলতে পারো। তাহলে আমাদের ডেভিস লকেস এটা ট্রাজি কমেডি, তারপরে হোয়াইট ডেভিল এটা ট্রাজেডি বা জনে ওয়েবস্টার, এবং আমরা হচ্ছে যে এটা তোমার হচ্ছে যে, তাহলে আমরা ডেভিস লকেস কোনটা কোনটা পড়লাম? লকেস হচ্ছে ট্রাজি কমেডি, তারপরে আমাদের হোয়াইট ডেভিলটা হলো ট্রাজেডি, আর একটা মাত্র বাকি সবচেয়ে বিখ্যাতটা, সেটা নিয়ে একটু আমরা 2 লাইন বেশি পড়বো। সেটা হচ্ছে ডাচেস অফ মালফি, রিভেন্স প্লে। এটা নিয়ে একটা লাইন শুধু বেশি পড়বো, এটা হচ্ছে যে যে পাওয়ার ইনফ্লুয়েন্সে যে করাপশন হয়, দ্য করাপ্টিং ইনফ্লুয়েন্স অফ পাওয়ার, এটাই। ক্ষমতা দেখো না, ক্ষমতার মাধ্যমে মানুষ যে করাপশন করে, এটা হচ্ছে ডাচেস অফ মালফির বিষয়বস্তু। এটা একটা রিভেন্স প্লে। তাহলে আমরা এখানের মধ্যে ডাচেস অফ মালফি সহ ওনার মোট 3টে নাটকের নাম জানলাম। ওনার সম্পর্কে একটা তথ্য জানলাম, উনি হচ্ছে শেক্সপিয়ারের উত্তরাধিকার, গ্লোব থিয়েটারে উত্তরসূরি। 3টে নাটকের কথা বলছি, সবচেয়ে বিখ্যাত হলো একটা, যদি তুমি ওনার উপরে মনে রাখো, সেটা ডাচেস অফ মালফি, এটা রিভেন্স প্লে। এবং এটা যে পাওয়ারের যে করাপ্টিং ইনফ্লুয়েন্স আছে এটা নিয়ে। আর ডেভিস লকেস এটা ট্রাজি কমেডি, হোয়াইট ডেভিল হলো ট্রাজেডি। অথবা তুমি মনে রাখতে পারো যে ট্রাজি কমেডি মনে না থাকলে দুটো ট্রাজেডি মনে রাখতে পারো তুমি, ট্রাজি কমেডি। ট্রাজি কমেডি মানে এখানে ট্রাজেডি আছে, কমেডিও আছে। তাহলে এই হলো ওনার 3টে নাটক। একটা বেশি মনে রাখবা, সেটা ডাচেস অফ মালফি। ওইটা শেষ। এখন আসো আমরা আমাদের রাজা জ্যাকব, রাজা জেমস, ওরে পড়ে ফেলছি, ও শেষ। 1603 থেকে 1625, ও শেষ। এখন আসবো আমরা ক্যারোলিন এজে। ক্যারোলিন নামটা কোথেকে আসছে সেটা আমরা জানবো। 1625 থেকে শুরু হয়ে 1649 সাল পর্যন্ত ক্যারোলিন এজ। কি হলো যে প্রথম জেমস 1625 সালে যখন মারা গেছে, তখন তার পোলা প্রথম চার্লস, তার পোলা প্রথম চার্লস সে সিংহাসনে বসছে। চার্লসের নাম অনুসারে, চার্লসের ল্যাটিনে বললো ক্যারোলাস, ওখান থেকে আসছে ক্যারোলিন। এই চার্লসের সময় কিন্তু প্রচুর বিদ্রোহ হয়, বিপ্লব হয়, এবং একটা বিক্ষুব্ধ সময় হয়েছিল এই সময়। এবং এই চার্লসের কিন্তু তোমার ওরা মাথা কাটে ফেলে। এই চার্লসের রাজত্বকালে ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হয়, অনেক বড় গৃহযুদ্ধ এখানের মধ্যে। এবং সাহিত্য কবিতার মধ্যে বিভেদ দেখা যায়। এক পক্ষ ছিল চার্লসের সাপোর্টার, তাদের বলা হতো ক্যাভালিয়ার্স। ক্যাভালিয়ার মানে হলো সাপোর্টার অফ কিং, রাজার সাপোর্ট করে ওরা। আর যারা জনগণের পক্ষে ছিল, সংসদ বা পার্লামেন্টের পক্ষ ছিল, ওদের বলতো রাউন্ড হেডস, সাপোর্টার অফ পার্লামেন্ট। তাহলে পার্লামেন্ট এবং রাজার মধ্যে একটা এখানে বড় ধরনের গ্যাঞ্জাম দেখা যায়। এবং ক্যাভালিয়াররা পরাজিত হয়, এবং রাজাকে জনসম্মুখে, এই রাজা চার্লসকে, ওকে বিহেডেড করা হয়। বিহেড মানে ওর মাথা কাটে ফেলা হয়, এই যে টিস করে ওর মাথা কাটে ফেলা হয় এখানে আমাদের জনসম্মুখে। তো আমরা এখন চার্লসের আমলে ক্যারোলিন যুগে কী কী আছে সেটা একটু পড়ি। এখানে উল্লেখযোগ্য যারা, আমরা এখানের মধ্যে 4জনের নাম দেখতে পাচ্ছি: রবার্ট হেরিক, থমাস ক্যারো, জন সাকলিং এবং রিচার্ড লাভলেস। তবে আনন্দের ব্যাপার হচ্ছে এই 3জনকে আমি আপাতত তোমাদের পড়া থেকে মুক্ত দিচ্ছি। এই 3জন আমাদের এখন আপাতত পড়া লাগবে না, শুধু রবার্ট হেরিককে একটু পড়ি, অনলি রবার্ট হেরিক। তাইলে আমাদের এই ক্যাভালিয়ার পোয়েট যারা আছে এখানের মধ্যে, আমরা বেন জনসনকে আগে পড়ে ফেলছিলাম, আগে পড়ে ফেলছি। সে 1625 সালের পোয়েট লরিয়েট নিযুক্ত হয়, যদি আমরা তার কবিতার বিধানটা পড়ি নাই, তার নাটকগুলো পড়ছিলাম। তারপরে এখন আমরা রবার্ট হেরিককে পড়বো। তাহলে বেন জনসন উনিও তোমার ক্যাভালিয়ার পোয়েট ছিল, রবার্ট হেরিকও সেও ক্যাভালিয়ার পোয়েট। তাহলে বেন জনসনকে একটু আগে পড়ে ফেলছি, এখন শুধু রবার্ট হেরিককে আমরা এখানের মধ্যে পড়বো। এরা কি ছিল? এরা ছিল রাজা চার্লস ওয়ানের সাপোর্টার, রয়্যালের ছিল, রাজার পক্ষের লোক ছিল। এদের কাপড় বৈশিষ্ট্য ছিল কি? বৈশিষ্ট্য ছিল লাইট ইন স্টাইল, খুবই লাইট ছিল, সেকুলার ইন সাবজেক্ট, ধর্মনিরপেক্ষ। এবং এদের স্লোগান ছিল কার্পেডিয়াম। কার্পেডিয়াম ল্যাটিন ফ্রেজ, এটার অর্থ হলো সাইজ দ্য ডে, আজকের জন্য বেঁচে থাকুন, সাইজ দ্য ডে, কার্পেডিয়াম। এত টেনশন করে কি করবেন? আজকে কি হচ্ছে না হচ্ছে এগুলাই উপভোগ করার ট্রাই করেন। রবার্ট হেরিক উনি একজন ট্রু ক্যাভালিয়ার পোয়েট, রাজা সাপোর্টার ছিল সে। ওনার আমরা বিখ্যাত কবিতা টু ড্যাফোডিলস নিয়ে একটু কথাবার্তা বলবো। টু ড্যাফোডিলস এই কবিতার থিমটা হচ্ছে শর্ট লিভড নেচার অফ লাইফ,
ফ্লিটিং প্যাসেজ অফ টাইম, এই সময় চলে যাচ্ছে, এটা নিয়ে যে বলছে যে লাইক দ্য ফ্লাওয়ার্স উই হিউম্যান হ্যাভ এ ভেরি শর্ট লাইফ ইন দিস ওয়ার্ল্ড, যে আমাদের ফুলের মতো, আমরা হচ্ছে যে ফুলের যে জীবন খুবই শর্ট, আমাদের মানব জীবন আসলে খুবই শর্ট। বিউটি হচ্ছে যে ইজ নট গোয়িং টু স্টে ফর এভার, সৌন্দর্য চিরকালীন থাকবে না। তো ড্যাফোডিল কবিতায় কবি এই যে ড্যাফোডিল ফুলের যে ক্ষণস্থায়ী জীবন এটার জন্য দুঃখ প্রকাশ করছে, এবং উনি বলছে ড্যাফোডিল ফুলের স্থায়িত্বকাল তো সকালে সূর্যের মধ্যে ক্ষণস্থায়ী। এই যে ড্যাফোডিল ফুলকে অনুরোধ করছে যে তুমি ভাই সন্ধ্যা পর্যন্ত অ্যাটলিস্ট বেঁচে থাকো, যাতে তারা একত্রে সান্ধ্যকালীন প্রার্থনা যাতে তারা অংশগ্রহণ করতে পারে। কবি বলছে যে আমাদের জীবনটাও ড্যাফোডিল ফুলের মতো ক্ষণস্থায়ী। কবি বলছে মানুষের জীবনের সর্বোৎকৃষ্ট সময় হচ্ছে যৌবন, যা বসন্তকালের মতো ক্ষণস্থায়ী। মানুষের ড্যাফোডিল ফুলের ক্ষণস্থায়ী জীবন যেন গ্রীষ্মের এক পশলা বৃষ্টি এবং ভোরের শেষে, যা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। তাহলে শর্ট লিভড নেচার নিয়ে ড্যাফোডিল কবিতায় বোঝানো হয়েছে। এবং হিউম্যান বিইংকে উনি কল্পনা করছে সামার রেইনের সাথে, আর ড্যাফোডিলকে বলছিল মর্নিং ডিউজের মতো। এখানের মধ্যে এটার মুডটা খুবই সরফুল, দুঃখী একটা ভাব, এবং ড্যাফোডিল ফুলের সাথে খুবই ম্যান্স লাইফের এখানে কম্পেয়ার করছে। হাস্টিং ডে মানে কি, হাস্টিং মানে কি খুব দ্রুত যেটা শেষ হয়ে যায়, হারেডলি পাসিং ডে। কবি বলছে ইভ সং মিনস ইভিনিং সং, এখানের মধ্যে ইভ সং ব্যাপার বলা হয়েছে, ইভিনিং সং। কবি ড্যাফোডিল ফুলকে বলছে তুমি আর একটু জীবিত থাকো, মরিও না, আমরা একসাথে সন্ধ্যা পর্যন্ত একসাথে প্রার্থনা করবো। স্প্রিং বলতে কবি এখানে যৌবনকে বোঝাইছে, ইয়থকে বোঝাইছে। তাহলে রবার্ট হেরিকের আমরা টু ড্যাফোডিল পড়লাম। এরপর আমরা আরেকটা বিখ্যাত কবিতা, আমরা হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের হ্যাসপিরাডাস, একটা কাব্য সংকলন মূলত এখানের মধ্যে। তো হ্যাসপিরাডাস এখানের মধ্যে তোমার হচ্ছে যে এই কাব্যগ্রন্থের বৈশিষ্ট্য হচ্ছে যে Hesperus is a celebration of life's pleasure and the fleeting nature of time, often encapsulated in the idea of carpe diem. এই যে বলতেছে আজকের জন্য বেঁচে থাকুন, আজকে দিনেই হচ্ছে আপনি উপভোগ করেন। এই যে লাইফের যে প্লেজারগুলো, এটা যে সেলিব্রেশনের জন্য যে বেস্ট টাইম এখনই, এবং এই যে সময় চলে যাচ্ছে, ফ্লিটিং নেচার অফ টাইম, এটা নিয়ে উনি কথা বলছে। এখানে একটা ফেমাস একটা পোয়েম আছে, টু দ্য ভার্জিনস টু মেক মাচ অফ টাইম। ভার্জিনদেরকে, কুমারীদেরকে উনি বলছে যে ইয়াং পিপল টু গ্যাদার্স লাইফস অপরচুনিটিস বিফোর ইটস টু লেট। এখানে অবশ্যই কিছুটা অশ্লীল ব্যাপারও আছে কিছুটা। সে বলছে যারা ভার্জিন আর এখনো যারা জোয়ান, ওরা যাতে জীবনের আনন্দ উপভোগ সব একসাথে এখন করে নেয়। এখানের মধ্যে হেডোনিস্টিক কিছু চিন্তা ভাবনা কাজ করছে এই কবিতার মধ্যে। হেডোনিস্ট মানে কি, ভোগ বিলাস। হ্যাঁ, হেডোনিস্টিক চিন্তা ভাবনা মানে কি, ভোগ বিলাস টাইপের চিন্তা ভাবনা। বলছো যারা এখন ভার্জিন কুমারী, ওরা যাতে জীবনকে প্রচুর এনজয় যাতে করে নেয়, হ্যাঁ, খাওয়া দাওয়া ফুর্তি করো, এগুলো হচ্ছে থিম, এবং আজকের দিনটা ভালো করে এনজয় করো, এবং অপরচুনিটি পরে ফিরে আসবে না, তুমি বুড়ো হয়ে যাবে, আর এরকম অপরচুনিটি আসবে না। হেডোনিস্টিক একটা থিম আছে তোমার ওনার এই হেসপেরিডাস কাব্যগ্রন্থের মধ্যে। হেডোনিস্টিক মানে হচ্ছে তোমার ভোগ বিলাস টাইপের চিন্তা ভাবনা, খাওয়া দাওয়া ফুর্তি করো, নাচো গাও, এগুলা। তো রবার্ট হেরিক এদের চিন্তা ভাবনা ছিল কার্পেডিয়াম, আজকের দিন জন্য বেঁচে থাকুন, আজকের দিনটা এনজয় করেন, কালকের জন্য এত চিন্তা ভাবনা করেন না, খাওয়া দাওয়া ফুর্তি করো। হ্যাঁ, বলছে জীবনটা খুবই শর্ট, হ্যাঁ, খুবই শর্ট, এটা ড্যাফোডিল ফুলের মতো। আমরা আসবো কিন্তু মহাকবির কাছে, মহাকবির নাম জন মিল্টন। আমরা কিন্তু ক্লাসের শেষ দিকে চলে আসছি, আমরা চলে আসলাম মহাকবির কাছে। মহাকবির নাম হচ্ছে জন মিল্টন। তো মহাকবি হওয়ার জন্য কী করতে হয়, মহাকাব্য লিখতে হয়। নিশ্চয়ই মহাকাব্য লিখছে, সেই জন্য ওনাকে মহাকবি বলা হয়। আর বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্রকে। উনি একজন অন্ধ কবি, পরবর্তীতে অন্ধ হয়ে যান, এবং ওনাকে বলা হয় গ্রেট মাস্টার অফ ওয়ার্ডস, হ্যাঁ, ছন্দের জাদুকর। রেনেসা যুগের সর্বশেষ মহাকবি বলা হয় ওনাকে। কারণ রেনেসা শেষ পর্যায়ে আমরা চলে আসছি, কিন্তু 1660 সালে কিন্তু রেনেসা শেষ হয়ে যাবে। আমরা এখন কিং চার্লসের মাথা কাটে ফেলছি, রেনেসা শেষ পর্যায়ে আসছি আমরা এখন। ওনাকে বলা হয় রেনেসা যুগের সর্বশেষ মহাকবি। উপাধি হচ্ছে মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স, অমিত্রাক্ষর ছন্দের মাস্টার। ওনার প্রথম পাবলিশড পোয়েম হচ্ছে অন শেক্সপিয়ার। যদি শেক্সপিয়ার ওনার গুরু ছিল, শেক্সপিয়ার পরবর্তীতে আসছে উনি, শেক্সপিয়ার উপর উনি লিখছে অন শেক্সপিয়ার, এটা ছিল ওনার ফার্স্ট পাবলিশড পোয়েম। উনি পরবর্তী জীবনে অন্ধ হয়ে যান, এবং ওনার যে বিখ্যাত এপিক প্যারাডাইস লস্ট প্যারাডাইস রিগেন্ড, এপিক উনি অন্ধ অবস্থায় লেখেন। তো এখানের মধ্যে প্যারাডাইস লস্ট প্যারাডাইস রিগেন্ড দেখো, এখানের মধ্যে অল্টারনেট নেম কি, দ্য হিস্ট্রি অফ হেভেন, হ্যাঁ, স্বর্গের ইতিহাস। কী ছিল এখানের মধ্যে ক্যারেক্টার ম্যাপের মধ্যে, অল্প কিছু ক্যারেক্টার মনে রাখো, এখানে তোমার সব ক্যারেক্টার মনে রাখা লাগবে না। এখানের মধ্যে আমাদের কে কে আছে দেখি, গড আছে, গড তার সানকে ক্রিয়েট করছে। তারপরে এখানের মধ্যে তোমার অ্যাডাম আছে, ইভ আছে, শয়তান আছে, সিন অ্যান্ড ডেথ আছে। সিন অ্যান্ড ডেথের সন্তান হচ্ছে যে শয়তান। এই যে পাপ এবং মৃত্যুর সন্তান হচ্ছে কি, শয়তান। শয়তান হলো গডের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আর তোমার হচ্ছে যে
অ্যাডাম এবং ইভ ওরা মূলত রিপ্রেজেন্ট করে কাকে? মানুষকে। এইখানে এই যে কবি যে স্বর্গে ভ্রমণ করতে গেছে, নরকে ভ্রমণ করতে গেছে, পাতালে ঢুকছে, এখানে এই ভ্রমণ কাহিনীটা উনি নিজেই বলে, কবি হিমসেলফ উনি ঘটনাগুলো ডেসক্রাইব করেন, উনি কই যাচ্ছিল, স্বর্গে গেছিল, উনি নরকে গেছে, নরকের মধ্যে বিভিন্ন পাপীদের দেখতেছিল, এই কাহিনীটা উনি নিজে বর্ণনা করছে। তো প্যারাডাইস লস্টের থিমটা হচ্ছে জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু ম্যান, যে মানুষ পাপ করছে, পাপ করার পর আবার মানুষ ক্ষমা চায়, সৃষ্টিকর্তার কাছে আবার ফিরেও যাইতে পারে। প্যারাডাইস লস্টের মধ্যে শয়তানের কিছু ভাষণ আছে, শয়তান তো সবসময় খারাপ কথাই বলবে, আসলে বেটার টু রেন ইন হেল, সে বলে নরকে রাজত্ব করা বহুত ভালো, দেন সার্ভ ইন দ্য হেভেন, স্বর্গে চাকর চাকর হিসেবে কাজ করার তুলনায় নরকে রাজত্ব করা ভালো। শয়তানের কথাবার্তা, স্পিচ অফ শয়তান প্যারাডাইস লস্টে। প্যারাডাইস লস্টের সিকুয়েল হচ্ছে প্যারাডাইস রিগেইনড। আর এখানে দেখো, এখানে আমরা একটা কালেকশনের মধ্যে আরও একটা কি লিখছে, প্যারাডাইস রিগেইনড পোয়েম, এবং আরেকটা দেখতে পাচ্ছি স্যামসন অ্যাগনিস্টিস। স্যামসন অ্যাগনিস্টিস আমরা সামনে আমরা পড়বো। তাইলে এটা একটা নোবেল ড্রামা। তাহলে এই বইয়ের মধ্যে কবির এখানের মধ্যে এপিকও আছে, আবার একটা ড্রামাও একসাথে পাবলিশ করছিল সে। তাহলে কবি কি পাবলিশ করছে এখানের মধ্যে? তার বিখ্যাত এপিক হচ্ছে যে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড, অথবা হিস্ট্রি অফ হেভেন। এখানে শয়তান আছে, গড আছে, অ্যাডাম আছে, ইভ আছে। সিন এবং ডেথের সন্তান হচ্ছে শয়তান, ম্যানকাইন্ড হচ্ছে অ্যাডাম এবং ইভ, হচ্ছে ওদের ম্যানকাইন্ডকে রিপ্রেজেন্ট করে। ওখানে ওই যে তোমার অ্যাডাম এবং ইভ যখন ওরা একটা বৃক্ষের ফল খাই ফেলছে, তখন গড ওদেরকে হচ্ছে যে পৃথিবীতে নামা দিছে। পরে ওরা যখন ওদের ভুল বুঝতে পারছে, তখন হচ্ছে যে ওরা ক্ষমা প্রার্থনা করছে, পরে গড ওবার ওদেরকে ফিরে নিচ্ছে ওদের মৃত্যুর পরে। এই হচ্ছে প্যারাডাইস লস্টের কাহিনী, স্বর্গ থেকে পতন। ওই অ্যাডাম এবং ইভ সে একটা বৃক্ষের ফল খাওয়ার পর, নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার পর ওদেরকে গড বলছে, তোমরা এখন এই ফলটা খাইছো, এখন তোমরা এখানে তো বাথরুম করবা, এখানে বাথরুম ব্যবস্থা নেই, যাওগা। ওদেরকে নিচে পাঠিয়ে দিচ্ছে এখন। এটা হচ্ছে মেন থিমটা। বাথরুম পাশে বানায় বলছি আসলে এরকম কিছু ঘটে নেই। শয়তানের ডায়লগটা আসলে আশা করি মনে থাকবে, বেটার টু রেন ইন দ্য হেল দ্যান সার্ভ ইন হেভেন। শয়তান বলছে যে নরকে রাজত্ব করা অনেক ভালো স্বর্গে দাসগিরি করার থেকে। এখানে কমন একটা বইয়ের মধ্যে দেখতে পাচ্ছ যে প্যারাডাইস রিগেন্ট, এবং এর সাথে স্যামসন অ্যাগেনিস্টিস একটা নাটক রিলিজ হয়েছে। তাহলে ওনার একটা নোভেল ড্রামা স্যামসন অ্যাগেনিস্টিস। এখানে মধ্যে দেখো এই হলো স্যামসন অ্যাগেনিস্টিস, এবং তাকে কি করতেছে, তাকে মিলে সবাই মারতেছে, শাস্তি দিচ্ছে, এবং এই পাপে এই এখানের মধ্যে এই টেম্পলের এখানের মধ্যে এই খুঁটিগুলা ভাঙ্গা পড়ে যায়, সবাই এখানে মরে যায়। তো এইটাই হচ্ছে ওনার শেষ রচনা, স্যামসন অ্যাগনিস্টিস। এটা কবি নিজের জীবনে ছায়া পড়ছে এখানের মধ্যে। তো স্যামসন হচ্ছে ইসরায়েলের বীর, এবং সে অন্ধ এবং অসহায় হয়ে সে ফিলিস্তিনিদের দাসত্ব স্বীকার করতে বাধ্য হয়েছিল। তো প্যালেস্টাইনের লোকজন প্রভুদের আনন্দ দান করার জন্য ওই অন্ধ স্যামসনকে প্রমোস্থলে নিয়ে নিয়ে আসে, এই যে এখানের মধ্যে এটা নিয়ে আনন্দ বিনোদন করতে নিয়ে আসে। তো স্যামসনকে যখন ওরা মারধর শুরু করে মজা নেয়, তখন হচ্ছে প্রাসাদের স্তম্ভগুলো ভেঙে পড়ে, সবগুলো প্রাসাদের ছাদ ভেঙে পড়ে, এবং সবাই এখানের মধ্যে মারা যায়। এবং গ্রিক ট্র্যাজেডি ধরনের লিখিত, এবং এই নাটকের অন্ধ স্যামসনের চরিত্র নির্মাণে ওনার আপন জীবনের প্রেক্ষাপট এখানে আসলে ঘটছে। কারণ স্যামসনের মতো উনি জীবনযুদ্ধে পরাজিত, আশাভঙ্গে উনি হচ্ছে যে যথেষ্ট নিরুৎসাহিত, এবং রোমান্টিক কবির মতো উনি বিষাদগ্রস্ত, এবং ক্লাসিক কবির মতো উনি আদর্শে অবিচল। ইসরায়েলের লোকজনরা পৃথিবীর যে দেশে গেছে, এখন যারা ইহুদি যারা, ওরা পৃথিবী যেখানে গেছে সেখানে হচ্ছে ওদেরকে বাড়ি করে দিচ্ছে, ওরা প্রচুর টর্চারের শিকার হয়েছে। আহ, এবং এর ফলে আসলে ইহুদি জাতির যে ইতিহাসটা, ওরা পরবর্তী ওরা নিজেরাই, ওরা সবসময় নিজেরাই ওরা যথেষ্ট অন্যায় শিকার হয়েছে, কিন্তু পরবর্তীতে ওরাই পুরো মানব জাতির উপরে ভয়ঙ্করভাবে সেটা ফিরে দিচ্ছে। ওরা যা করতেছে এটা কোনো যুদ্ধ অপরাধের কোনো ক্যাটাগরিতে পড়ে না, মানে এই লেভেলের অপরাধ করতেছে। একসময় ওরা নিজেরা নির্যাতিত ছিল, কিন্তু পরে এখন আসা ওরা গত এক শতাব্দী ধরে ওরা হচ্ছে ওদের পুরো মানবজাতির উপরে ওদের অত্যাচার ওরা চাপা দিচ্ছে। জন মিল্টনের ওনার একটা এলিজি শোকগাথামূলক কবিতা ওনার বন্ধু এডওয়ার্ড কিং এর মৃত্যু নিয়ে লিখছিল, ওর নাম হলো লাসিদাস। জন মিল্টনের শোকগাথা এলিজি নাম হচ্ছে লাসিদাস, এটা ওনার বন্ধু এডওয়ার্ড কিং এর মৃত্যু নিয়ে লিখছিলেন। মিল্টন বলছিল দ্য চাইল্ডহুড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে। আমরা কোন মানুষের চাইল্ডহুড দেখে আসলে কি বুঝতে পারি জীবনে কি করবে। অন হিজ ব্লাইন্ডনেস, এটা হচ্ছে মিল্টনের একটা সনেট, বিখ্যাত সনেট। তাহলে এটা মনে থাকবে আমাদের ইজিলি। মিল্টন একজন ব্লাইন্ড কবি ছিল, ওনার এপিক দুইটা, প্যারাডাইস রিগেইনড, প্যারাডাইস লস্ট। তারপরে একটা নাটক স্যামসন অ্যাগনিস্টিস,
ওনার একটা এলিজি, এটা হচ্ছে যে লাসিদাস সনেট হচ্ছে যে অন হিজ ব্লাইন্ডনেস, বিখ্যাত সনেট এটা। ওনার একটা বিখ্যাত পোয়েমের নাম হলো ও নাইটিঙ্গেল। যেহেতু মহাকবিতা অনেক কিছু লিখছে, আমরা শুধু বিখ্যাত যেগুলো সেগুলো নিয়ে কথা বলতেছি। আর ওনার একটা গদ্য সংকলন আছে, ওইটা হলো অ্যারোপ্যাজিটিকা প্রোজ, প্রবন্ধ সংকলন। তাহলে মিল্টনের কি কি বললাম আমরা এতক্ষণ? প্যারাডাইজ লস্ট এটা একটা এপিক, প্যারাডাইজ রিগেন এটাও এপিক, এই দুটা পড়ছি। স্যামসন অ্যাগনেস্টিস এটা একটা নাটক, লাইসিদাস এটা হলো এলিজি, অন ইজ ব্লাইন্ডনেস এটা হলো সনেট, ও নাইটিঙ্গেল, টু নাইটিঙ্গেল না, ও নাইটিঙ্গেল এটা হলো পোয়েম। আর গদ্য সংকলন হচ্ছে অ্যারোপ্যাজিটিকা, এটা হলো প্রস। থমাস হবস, ওনার একটা বিখ্যাত বই লেভিয়াথান, একটা নাম জানলে হবে থমাস হবসের। হবস নিয়ে আর বেশি কিছু জানতে হবে না, উনি একটা কথা বলছে, দ্য এন্ড অফ নলেজ ইজ পাওয়ার। দ্য এন্ড অফ নলেজ ইজ পাওয়ার, এটা থমাস হবসের কোট। হবস নিয়ে 2 লাইন জানলে হবে। মোটামুটি আমাদের পড়া শেষ।